আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পঞ্চম অধ্যায় শৈবাল এবং ছত্রাকের শৈবাল পর্বের ক্লাসে। এই ক্লাসটা যারা চাও যে একবার পড়বা, একবার ক্লাস করবা, আর অ্যাডমিশন পর্যন্ত, এইচএসসি তো দূরের থাকে, অ্যাডমিশন পর্যন্ত তোমাকে আর কখনোই প্যারা নিতে হবে না। স্পেশালি আর কখনো কোনো ক্লাস করতে হবে না, খালি তুমি পরে জাস্ট রিভিশন দিবা, তাদের জন্য এই ক্লাসটা। তো আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ক্লাসটা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে পুরোটা করতে হবে, কারণ ক্লাসের পড়া আমাদের অনেকটা ক্লাসেই হয়ে যাবে এবং সুন্দর করে সব কিছু গুছিয়ে যাবে। বোর্ড পরীক্ষায় কোনটা আসবে, অ্যাডমিশনে কোনটা আসবে, সব কিছু বলে দিব। চলো শুরু করে দিই। আজকে আমরা যেমনটা বললাম যে আমরা শৈবাল অংশটা পড়বো। শৈবালের ইংলিশ নামটা অনেকে অ্যালজি বলো, অনেকে অ্যালগি বলো, এগুলো নিয়ে তর্কাতর্কি করার দরকার নাই। তো আমাদের বায়োলজি বইতে ম্যাক্সিমাম ওয়ার্ড, ইভেন বায়োলজি ওয়ার্ডটাও আসলে এসেছে গ্রিক শব্দ থেকে। সো বায়োলজি বইয়ের ম্যাক্সিমাম ওয়ার্ডই হচ্ছে গ্রিক শব্দ থেকে আসা। এক্সেপশনালি দুটো শব্দ, আরো কিছু আছে বাট এক্সেপশনালি দুটো শব্দ, অ্যালজি অ্যান্ড ফানজাই, এই দুটো শব্দ আসলে ল্যাটিন। তো প্রথমে আমরা মনে রাখবো আমাদের শৈবাল এবং ছত্রাক এই দুটো শব্দ হচ্ছে আমাদের ল্যাটিন শব্দ। এরপরে কিন্তু ব্রায়োফাইটস, স্টেইডোফাইটস, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের গ্রিক শব্দ। তো আমরা একদম বই লাইন বাই লাইন ধরে পড়বো, যেন পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। শুরুতে এই অংশটা পড়তে হয় না, এই অংশটা পড়লে মাথা ঘুরে। তো আমরা একদম অ্যালজি বা শৈবালের অংশ থেকে শুরু করতেছি। শৈবাল মানে আসলে হচ্ছে শ্যাওলা। এদের কিছু এককোষী, কিছু বহুকোষী। মজার ব্যাপার কিন্তু আমরা যখন শৈবালটা ভালো করে পড়বো, পরবর্তীতে কিন্তু আমাদের ছত্রাকটা ওইটার সাথে বোনাস হিসাবে হয়ে যাবে। তো শৈবাল এবং ছত্রাক উভয়ই এককোষী এবং বহুকোষী দুরকমই হতে পারে। শৈবাল কিছু স্থলজ আছে, কিছু জলজ আছে, তবে আমরা জানি যে শ্যাওলা আসলে ম্যাক্সিমামই জলজ বা পানিতে পাওয়া যায়। এরা মিঠা পানিতে হতে পারে, লোনা পানিতে হতে পারে, মানে স্বাদু পানি, লবণাক্ত পানি সব রকমের হতে পারে। শৈবালের হাজার হাজার প্রজাতির মধ্যে আকার, আকৃতি, গঠন, স্বভাবে প্রচুর বৈচিত্র্য আছে এবং সবকিছুর মধ্যে এত এত ভেরিয়েশন থাকার পরেও আমরা এদের সবাইকে শৈবাল বা শ্যাওলা নামে চিনি। এইবার শুরু হচ্ছে আমাদের আসল এমসিকিউ পোর্শন। প্রথম পোর্শন হচ্ছে সম্পূর্ণ ভাসমান শৈবালকে ফাইটোপ্লাঙ্কটন বলে। অর্থাৎ যে সকল শৈবাল একদম পাতলা, ম্যাক্সিমামই এককোষী, সেগুলো পানিতে ভাসতে থাকে, অর্থাৎ পানির থেকে ওরা হালকা, তাদেরকে আমরা ফাইটো এবং প্লাঙ্কটন মানে ভাসমান উদ্ভিদ। ফাইটো কথাটা তোমরা পরবর্তীতে অনেক জায়গায় পাবা। ফাইটোন গ্রিক ওয়ার্ড থেকে আসছে, যার মানে হচ্ছে আসলে উদ্ভিদ। আমরা যখন একটা শৈবাল বা উদ্ভিদ পানিতে ভাসে তখন তাকে আমরা ফাইটোপ্লাঙ্কটন বলি, কারণ ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ। আর যখন একটা প্রাণী, মানে যেটা একদম ক্ষুদ্র এককোষী প্রাণী যেটা পানিতে ভাসে, তখন সেটাকে আমরা জু প্লাঙ্কটন বলি। কারণ জু কথাটার সাথে আমাদের প্রাণী কথাটা রিলেটেড, যদিও জু মানে হচ্ছে চলনশীল একটা জিনিস। এটাও আমাদের শৈবাল পড়তে গিয়ে বারবার লাগবে যে জু মানে আসলে হচ্ছে চলনক্ষম। তাহলে ফাইটোপ্লাঙ্কটন মানে হচ্ছে যে সকল উদ্ভিদ পানিতে ভাসে। তো দেখা যায় যে পানিতে ভাসা উদ্ভিদের মধ্যে মানে মেইন পোর্শনটাই ধরে রাখে হচ্ছে শৈবাল। সো সম্পূর্ণ ভাসমান শৈবালকে আমরা ফাইটোপ্লাঙ্কটন বলি। এটা তোমার সব ক্ষেত্রে মানে এসএসসি, এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে যে শৈবাল জন্মায় তাদেরকে বেন্থিক শৈবাল বলে। আমরা একটু বুঝি, জলাশয়ের যখন পানি থাকে, ওই পানি, যে কোনো পানির নিচে কি থাকে, মাটি তো থাকে, তাই না? পুকুরে মাটি থাকে, ওই মাটির মধ্যে কিছু কিছু শৈবাল আটকে যায়। বিনিথ মানে কি তোমরা যদি জানবা, যে কোনো একটা ইংলিশ ওয়ার্ড বিনিথ, বিনিথ মানে হচ্ছে কোনো কিছু নিচে থাকা বা আটকে গিয়ে থাকা। ওইখান থেকে এই টার্মটা এসেছে। বেন্থিক শৈবাল তাদেরকে বলে যারা একটা পানির নিচে যে মাটি থাকে সেই মাটির মধ্যে আটকে যায়, তাদেরকে আমরা বেন্থিক শৈবাল বলি। পাথরের গায়ে জন্মানো শৈবালকে লিথোফাইট বলে। সেম, ফাইট মানে কি? ফাইট মানে হচ্ছে প্লান্টস। লিথো, এই লিথো কথাটার অর্থ হচ্ছে পাথর। তো যেটা পাথরের গায়ে জন্মায় তাকে লিথোফাইট বলে। তাহলে এইখান থেকে আমরা তিন রকম অলরেডি শিখেছি, আরো শিখি।
উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর অভ্যন্তরে। এখন এই উচ্চ শ্রেণীর জীবটা কে? এটা যে কেউ হতে পারে। এটা যে কোনো উদ্ভিদ হতে পারে, যেরকম জিমনোস্পার্ম হতে পারে, অ্যাঞ্জিওস্পার্ম হতে পারে, অর্থাৎ আবৃতবীজী, নগ্নবীজী, কোনো মানুষও হতে পারে। এদের টিস্যু মানে অনেকগুলো কোষের গুচ্ছকে যে আমরা টিস্যু বলতেছি, সেই টিস্যুর অভ্যন্তরে মানে একদম টিস্যুর ভেতরে, অর্থাৎ একটা জীবের শরীরের একদম ভেতরে যদি কোনো একটা শৈবাল জন্মায়, তাকে আমরা এন্ডোফাইট বলি। তুমি যখন জীববিজ্ঞান পড়তে এসেছো, তোমাকে তখন অবশ্যই এন্ডো এবং এপি এই দুটো কথার মানে জানতে হবে। এন্ডো মানে কি? এন্ডো মানে হচ্ছে ভেতরে, এপি মানে হচ্ছে বাহিরে। তো যে জিনিসটা ভেতরে জন্মাচ্ছে সেটা অবশ্যই এন্ডোফাইট হবে। আমি বারবার বলেছি ফাইট মানে উদ্ভিদ। এবং এপিফাইট মানে কি? মানে যেটা বাহিরে জন্মায়। এপি মানে বাহিরে বা উপরে হিসেবে এরা অন্য শৈবালের গায়েও জন্মাতে পারে বা অন্য যে কোনো কিছুর গায়ে কিন্তু জন্মাতে পারে। শুধু শৈবালের গায়ে জন্মাতে হবে তা কিন্তু না। তাহলে একটা খেয়াল করো, আমি এখানে কয় টাইপের শৈবাল পাইলাম। আমি যেটা করছিলাম আমার বইতেই এই অধ্যায়টার একদম শুরুতে উপরের দিকে আমি এরকম ছোট করে এই 4 টাইপ 5 টাইপের নাম লিখেছিলাম। কি কি সেগুলা? ফাইটোপ্লাঙ্কটন, তারপরে হচ্ছে আমাদের বেন্থিক শৈবাল, লিথোফাইট, এন্ডোফাইট, এপিফাইট। খুবই সহজ। এবার তোমাকে আমি বলছি, দেখো। ফাইটোপ্লাঙ্কটন, প্লাঙ্কটন মানে যে জিনিসটা ভাসে, তার মানে যেই শৈবালটা ভাসছে সেটা ফাইটোপ্লাঙ্কটন। বেন্থিক মানে হচ্ছে মাটির নিচে আটকানো শৈবাল। অবশ্যই শৈবাল পানিতে থাকবে, তার মানে পানির মাটির নিচে আটকানো শৈবাল। লিথো, লিথো মানে পাথর, সো লিথোফাইট মানে পাথরের গায়ে জন্মায়। এন্ডোফাইট মানে যেটা কোনো একটা জীবের অভ্যন্তরে জন্মায়। এপিফাইট মানে যেটা কোনো একটা জীবের বাহিরে জন্মায়। 5টা ডান। এই যে এই শৈবাল নিয়ে পড়াশোনা করার যে বিষয় বা শৈবাল নিয়ে যে আমরা পড়াশোনা করব, এটাকে আমরা ফাইকোলজি বলি। কি বলি? ফাইকোলজি বলি। কারণ এই ফাইকোস, এই যে দেখো, ফাইকোস মানে হচ্ছে সি উইড বা শ্যাওলা, বা সি এর উইড মানে সি মানে সমুদ্রের আগাছা, উইডস মানে হচ্ছে আগাছা। তো সমুদ্রের আগাছা হচ্ছে মানে এটার মানে হচ্ছে সি উইডস। এই সি উইডস এর গ্রিক মানে গ্রিক ভাষাটা হচ্ছে ফাইকোস। মানে শ্যাওলাকে বলতে পারো যে হচ্ছে গ্রিকে আমরা হচ্ছে ফাইকোস বলতে পারি। তো এই সি উইডকে আমরা হচ্ছে মানে সি উইড নিয়ে পড়াশোনা বা শৈবাল নিয়ে পড়াশোনাকে আমরা ফাইকোলজিও বলি। আবার কেউ যদি বলে অ্যালগোলজি, এটাও ভুল না, আমরা অ্যালগোলজিও বলতে পারি। ফাইন। এখন আমরা শৈবালের সংজ্ঞা শিখব। তো যখনই আমরা শৈবালের সংজ্ঞা শিখতে যাই, আমাদের মাথা গরম হয়ে যায়, কারণ শৈবাল সম্পর্কে তো আমরা অনেক কিছু জানি না। তো এই জন্য শৈবালের সংখ্যা যদি সংজ্ঞা যদি আমরা শুরুতে শিখতে যাই, আমরা দেখবো যে অনেক কিছু আমরা বুঝছি, অনেক কিছু আমরা বুঝছি না। তো যেগুলো বুঝছি না সেগুলো আমরা পরের জন্য রাখি। অত্যন্ত সরল প্রকৃতির, এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করব। এরা আসলে মোটেও সরল প্রকৃতির না, এরা বেশ জটিল প্রকৃতির। কারণ এরা এককোষী থেকে যেহেতু বহুকোষী হতে পারে, এমনকি সমুদ্রের নিচে এত বড় বড় শৈবাল আছে যেটা স্থলে বা ভূমিতে পাওয়া যাওয়া এমন অনেক গাছের থেকেও বড় শৈবাল আছে। তো কেমনে একটা জিনিস যেটা মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, যেটা এককোষী, আর একটা বিশাল বড়, কেমনে দুটো মানে একদম এককোষী থেকে এত বড় আকৃতির একটা জীবের মধ্যে যদি ভেরিয়েশন থাকে, সেটা কেমনে সরল প্রকৃতির হয়? তো এই কথার সাথে আমি ডিনাই করি যে সরল প্রকৃতির। কিন্তু বইতে কোন সেন্সে লিখছে সরল প্রকৃতি, এইটা আমি তোমাদেরকে বুঝাই। যেহেতু এইটা আমার ডিপার্টমেন্ট থেকে লেখা বই, এটা আমি জানি যে কোন সেন্সে এটা লিখছে। এই সেন্সে লিখছে যে উদ্ভিদ বিজ্ঞান বইতে যখন আমরা উদ্ভিদ নিয়ে পড়াশোনা স্টার্ট করি, স্পেসিফিক্যালি ওই জায়গা থেকে আমাদের শুরু হয় শৈবাল নিয়ে পড়াশোনা। শৈবালের থেকে ফানজাইয়ের গঠন একটু জটিল, ফানজাইয়ের থেকে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার থেকে টেরিডোফাইটা, টেরিডোফাইটার থেকে জিমনোস্পার্ম, জিমনোস্পার্মের থেকে অ্যাঞ্জিওস্পার্ম। এই যে এক একজনের থেকে এক একজনের গঠন প্রকৃতিটা একটু জটিল হতে থাকে। ওই সেন্স থেকে এখানে লিখেছে যে এরা অ্যাটলিস্ট উদ্ভিদ প্রজাতির মধ্যে সবচেয়ে সরলতম অবস্থায় আছে। সালোক সংশ্লেষণী আমরা জানি যে শৈবাল তো সবুজ কালারের হয়, শ্যাওলা, সো অবভিয়াসলি এরা সালোক সংশ্লেষণ করতে পারবে, এদের ক্লোরোফিল থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, এগুলো নিয়ে আমরা কোনো আপত্তি করব না। অভাস্কুলার, পরিবহন টিস্যু তন্ত্র বা ভাস্কুলার বান্ডেল, একটা টিস্যু তন্ত্র যেটা হচ্ছে আমাদের 9 10 আমরা পড়ে আসছি জাইলেম এবং ফ্লোয়েম একসাথে মিলে আমরা পরিবহন টিস্যু তন্ত্র, বা ইংলিশ নামটা হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। এটা আমরা শৈবালেও পাবো না, ছত্রাকেও পাবো না, ব্রায়োফাইটসেও পাবো না। এটা শুরুটাই হয় টেরিডোফাইটস থেকে।
যত বেশি উদ্ভিদ উন্নত হতে থাকে তার পরিবহন তন্ত্র তৈরি হতে থাকে বা ভাস্কুলার সিস্টেম তৈরি হতে থাকে। তো আপাতত আমরা জানতেছি যে এদের এরকম কোনো পরিবহন তন্ত্র নাই। সমাঙ্গদেহী মানে শৈবালকে মূল, কাণ্ড, পাতা এই সকল অংশে ভাগ করা যায় না। সমান অঙ্গের দেহ মানে দেহের প্রতিটা অঙ্গই সমান, কোনো আলাদা আলাদা অঙ্গের স্পেসিফিকেশন এখানে নাই। যাদের জননাঙ্গ এককোষী, এদের জননাঙ্গটা আমাদের জননাঙ্গ বা যে কোনো উচ্চ, যেমন ফুলের কথা চিন্তা করো, ফুল কিন্তু একটা জননাঙ্গ, এটা কিন্তু উদ্ভিদের একটা প্রজনন অঙ্গ। ফুল কি এককোষী? না। কিন্তু শৈবালের জননাঙ্গ, সেটা স্ত্রী জননাঙ্গ, পুরুষ জননাঙ্গ যেটাই হোক, সেটা হচ্ছে এককোষী এবং নিষেকের পর স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ গঠন করে না। আমরা জানি আমাদের যেই হচ্ছে মানে শুক্রাণু এবং ডিম্বাণু আছে, এই দুটো মিলিত হয়ে জাইগোট হয়, জাইগোট পরবর্তীতে ভ্রূণ হয়। এরকম কোনো ধরনের ঘটনা এখানে ঘটবে না। ওই যে আবারও বলতেছি, আমি কিন্তু এটা একবার বুঝাইলাম, বাট এই একবার বুঝাইতে তোমার জীবনে মনে থাকবে না। তো তুমি এটা যে বুঝাইছি তুমি ভুলে যাও, তুমি মনে রাখো আমি যে তোমাকে 5 রকমের শৈবাল শিখাইছি আর সাথে ফাইকোলজি আর অ্যালগোলজি কি শিখাইছি সেটা মনে রাখো। বায়োলজির মতো, জুওলজির মতো ফাইকোলজি অ্যালগোলজি মনে রাখো, বাস। এই অংশটা আমরা পরে আবার মিলাবো যখন আমরা শৈবালের বৈশিষ্ট্য শিখে ফেলাবো। শৈবালের অবস্থানটা আসলে একটা উদ্ভিদ জগতে বা পুরো জীব জগতে কোথায়, আমরা ক্লাস 9-10 যেমনটা শিখে এসেছি যে প্রোক্যারিওট এবং ইউক্যারিওট, এর মধ্যে প্রোক্যারিওটে মনেরা পড়ে এবং ইউক্যারিওট থেকে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টে, অ্যানিমেলিয়া শুরু হয়। তো এই যে প্রোটিস্টা, এই ইউক্যারিওট মানে সুপার কিংডম 2 এর ইউক্যারিওটের প্রোটিস্টাতে আসলে শৈবালের অবস্থান করে, যেটা হচ্ছে হুইটটেকার এবং মার্গুলিসের শ্রেণীবিন্যাস ছিল। কিন্তু এটা ছিল পুরো জীবজগতের শ্রেণীবিন্যাস। আমরা যদি চিন্তা করি উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস, যেটা এই বইয়ের একদম শুরুতে দেওয়া আছে উপক্রমণিকা বলে, সেই বেনথাম হুকারের মতে, ওনারা যারা একটা শুধু উদ্ভিদ জগৎকে শ্রেণীবিন্যস্ত করতে চেয়েছিল, তারা শৈবাল একটা শ্রেণী যার উপজগৎ হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া এবং বিভাগ হচ্ছে থ্যালোফাইটা। তোমরা যদি ওই অংশটা দেখো তাহলে বুঝবা যে ওইখানে ক্রিপ্টোগ্যামিয়া, আমি সবসময় মনে রাখতাম ক্রিপ্টোগ্যামিয়া কারা। এখানে যেরকম জীবজগৎকে প্রথমেই ইউক্যারিওটস আর প্রোক্যারিওটসে ভাগ করছে না, এখানে সবার প্রথমে উদ্ভিদ জগৎকে 2 ভাগে ভাগ করছে, ক্রিপ্টোগ্যামিয়া, প্যানেরোগ্যামিয়া। তো ক্রিপ্টোগ্যামিয়া কারা? যারা কাঁদে। কেন কাঁদে? কারণ ওদের ফুল নাই, ওরা অপুষ্পক উদ্ভিদ। প্যানেরোগ্যামিয়া, তুমি ফ্যান কার, যার কাছ থেকে তুমি ফুল পাবা বা ফ্যানের জন্য তুমি ফুল নিয়ে যাও। তো প্যানেরোগ্যামিয়া কারা? যারা পুষ্পক উদ্ভিদ। তো এই ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে এক প্রকার আছে হচ্ছে, একটা বিভাগ আছে থ্যালোফাইটস। থ্যালোফাইটস মানেই হচ্ছে সমাঙ্গদেহী, অর্থাৎ শৈবালের তো ফুল ফল হবে না, সো শৈবাল হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। এই ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে আছে আমাদের হচ্ছে থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী। ওই সমাঙ্গদেহের মধ্যে আমাদের শৈবালটা পড়ে, ওই সমাঙ্গদেহের মধ্যে ছত্রাকও পড়ে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা জানবো ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে তো অবভিয়াসলি আমাদের হচ্ছে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস এরা সবাই পড়বে, কারণ এদের কারোর ফুল নাই। এবং হচ্ছে থ্যালোফাইটার মধ্যে আমাদের অ্যাটলিস্ট অ্যালজি আর ফাঞ্জাই আপাতত পড়ছে, এটুকু আমরা জানি। এইবার আমরা চলে আসি ক্যারেক্টারিস্টিক্স। তুমি আগে মাথা ঠান্ডা করে চিন্তা করবা যে তুমি শৈবালের আসলে কোন কোন ক্যারেক্টার জানো। আমরা শুরুতে অনেক ক্যারেক্টার অলরেডি জানি। শৈবাল সালোক সংশ্লেষণ করতে পারে, যেহেতু এরা ইউক্যারিওটস, প্রকৃতকোষী, তার মানে কিন্তু এদের ক্লোরোপ্লাস্ট আছে। যারা প্রকৃতকোষী না তাদের ক্লোরোপ্লাস্ট থাকে না, যেহেতু এরা ইউক্যারিওটস তো এদের ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট আছে মানে এদের ক্লোরোফিল আছে, ক্লোরোফিল আছে মানে এরা সালোক সংশ্লেষণ করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে মানে এরা স্বভোজী। কতগুলো ক্যারেক্টার একা একাই হয়ে গেল, রাইট? আচ্ছা, তাহলে শৈবাল হচ্ছে সালোক সংশ্লেষণী, স্বভোজী, অপুষ্পক উদ্ভিদ। অলরেডি বলেছি আলো ছাড়া জন্মাতে পারে না। যারা সালোক সংশ্লেষণ করতে পারে তাদের অবশ্যই আলোর দরকার, কারণ আলোর সাথে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণের সাথে আলো, দুটো একটা অপরটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরা সুকেন্দ্রিক, এককোষী, বহুকোষী। শৈবালে কখনো সত্যিকার মূলকাণ্ড, পাতা হয় না, অর্থাৎ এরা সমাঙ্গদেহী বা থ্যালোফাইটস বা থ্যালোয়েড। কথাগুলো সব সেম। কি কি বলেছি? থ্যালোফাইটস, থালা শোনো নাই? থালা, থালা মানে কি? প্লেট।
প্লেনের কোনো শেপ থাকে? একরকম একটা ফ্ল্যাট শেপ হয়, আর কোনো শেপ কিন্তু থাকে না। তো এখন অনেক শেপের হয়েছে, আমার সময় এক শেপ ছিল, তো আমি এভাবে মনে রাখছি যে শৈবাল হচ্ছে ফ্ল্যাট শেপ, হ্যালোয়েড, থ্যালোফাইটস, মানে সমাঙ্গদেহী, কোনো ভেরিয়েশন নাই। আমরা অলরেডি বলেছি এরা ভাস্কুলার টিস্যু এদের থাকবে না, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম থাকবে না, এবং এদের জননাঙ্গ এককোষী হবে, বহুকোষী হলেও তাতে কোনো বন্ধা কোষ আবরণী থাকে না। আমি মনে রাখবো যে এদের জননাঙ্গ এককোষী। বাই চান্স যদি বহুকোষী হয়, যদি একটা জিনিস এরকম অনেকগুলো বহুকোষী হলো, এটার বাহিরে যে একটা লেয়ার, এই লেয়ারটা কি লেয়ার? এটা হচ্ছে বন্ধা কোষের লেয়ার। বন্ধা কোষ মানে, বন্ধা মানে হচ্ছে যে জন্ম দিতে পারে না কাউকে। তো ওই বাহিরের লেয়ারটা যে কাউকে জন্ম দিতে পারবে না, একটা জননাঙ্গের নিয়ম হচ্ছে তার ভেতরে জনন কোষ থাকবে যেগুলা হচ্ছে কোনো কিছুকে জন্ম দিতে পারবে। অপরদিকে বন্ধা মানে বাহিরের লেয়ারটা হচ্ছে এমন একটা লেয়ার যেটাতে কোনো ধরনের মানে জনন কোষ তৈরি হবে না, প্রোটেকশন দিয়ে আটকানো থাকবে। বাট এদের এরকম থাকবে না, বুঝতে হবে শৈবাল হচ্ছে অনুন্নত, ওর ম্যাক্সিমাম জিনিসই থাকবে না, ওর ভাস্কুলার টিস্যু থাকবে না, ওর জননাঙ্গ থাকবে না। ওর জননাঙ্গ থাকলে সেটা এককোষী হবে, বাই চান্স বহুকোষী হলেও ওরে আমি বন্ধা কোনো লেয়ার দিব না। এই জিনিসগুলো বুঝতে হবে। এরপরে এই অংশটাতে পরে আসছি। স্ত্রী জননাঙ্গে কি হয়? স্ত্রী জননকোষ বা ডিম্বাণু হয়। এই ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হবে, শুক্রাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করবে। জাইগোটের পরের স্টেপ হচ্ছে ভ্রূণ তৈরি করা। এই জাইগোটের পরের স্টেপ যে ভ্রূণ তৈরি করা, এই ভ্রূণটা এখানে হবে না। শৈবাল অবশ্যই যেহেতু একটা উদ্ভিদ, ওর কোষ প্রাচীর থাকবে এবং ওদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি হবে, এটা খুবই অবভিয়াস ব্যাপার। শৈবালের যৌন জনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস বা ওগ্যামাস। আমরা যখন শৈবালের জনন প্রক্রিয়া পড়ব তখন আমরা দেখব যে এই 3 টাইপের জনন প্রক্রিয়া শৈবালের মধ্যে হয়। খুবই খুবই সহজ জিনিস। আইসো, তোমাদের এখন থেকে টার্মগুলো শিখতে হবে। আইসো মানে হচ্ছে একই, অ্যানাইসো মানে মানে হচ্ছে একই না। যখন গ্যামাস, গ্যামাস মানে হচ্ছে গ্যামিট, গ্যামিট মানে জনন কোষ। যখন জনন কোষ দুটোই দেখতে একরকম তখন তাদেরকে বলি আইসো। যখন জনন কোষ একটা দেখতে এমন আর একটা দেখতে এমন তখন সেটা অ্যানাইসো। আর ওগ্যামাস হচ্ছে সবচেয়ে উন্নত প্রকৃতির জনন প্রক্রিয়া, যেখানে একটা পারফেক্ট স্ত্রী জনন কোষ, একটা পারফেক্ট পুং জনন কোষ থাকে, একটা পারফেক্ট শুক্রাণু, একটা পারফেক্ট ডিম্বাণু থাকে, তখন সেটা ওগ্যামাস। ওভাম দিয়ে তৈরি, এই জন্য নাম হচ্ছে ওগ্যামাস। এগুলো আমার এখন দরকার নাই, আমি আরো ডিটেলস পরে পাবো। দু একটি ব্যতিক্রম ছাড়া শৈবালের সঞ্চিত খাদ্য শর্করা। উদ্ভিদদের সঞ্চিত খাদ্য কিন্তু শর্করা বা স্টার্চ বা শ্বেতসার, ঠিক আছে? শর্করা তো ঠিক আছে, শর্করার মধ্যে তো আসলে অনেক রকম শর্করা হয়, তো কোন শর্করা? সেটা হচ্ছে আসলে শ্বেতসার বা স্টার্চ। শ্বেতসারের ইংলিশ নাম হচ্ছে স্টার্চ। যারা প্রাণী হয়, মানে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তাদের সঞ্চিত খাবার হয় গ্লাইকোজেন। যেমন ছত্রাকের সঞ্চিত খাবার হচ্ছে গ্লাইকোজেন। তুমি যখন শৈবালের বৈশিষ্ট্য পড়ছো না, এর জাস্ট অপোজিট ক্যারেক্টার লিখলেই ছত্রাকের বৈশিষ্ট্য হয়ে যাবে। যেরকম এখানের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, ছত্রাকের কোষ প্রাচীর আছে এক্সেপশনাল যেহেতু, ওইটা কাইটিন দিয়ে তৈরি। তুমি যখন বলতেছো শৈবালের শৈবালের সঞ্চিত খাদ্য স্টার্চ, ছত্রাকের সঞ্চিত খাদ্য হবে গ্লাইকোজেন। এটা কিন্তু আমরা কোষ রসায়ন চ্যাপ্টারে পড়ে আসছি। নীলাভ সবুজ শৈবাল যে আসলে শৈবাল না, সে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এটা নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয় আমি জানি, বাট এটা একটু মনে রাখতে হবে, ও হচ্ছে আসলে মনেরা রাজ্যের। এই নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালজি বা বিজিএ, ও আসলে মনেরা রাজ্যের। ওর গঠন, চলন, ঢং বং সবই আলাদা। ওকে শৈবালের মধ্যে ফেলায়ে বিভিন্ন শৈবালকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। তো নীলাভ সবুজ শৈবালে গ্লাইকোজেন হতেই পারে, এবং এইটাই পরীক্ষায় আসবে যে নীলাভ সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কোনটা, হচ্ছে গ্লাইকোজেন। এরা কোথায় জন্মায় তোমরা জানো? সাধারণত সুস্পষ্ট যৌনক্রম অনুপস্থিত,
যৌনক্রম কথাটা আমাদের এই চ্যাপ্টার থেকে স্টার্ট হয়, যেটাকে আমরা বলি অল্টারনেশন অফ জেনারেশন। যৌনক্রমের ইংলিশ টার্মটা হচ্ছে এটা। যখন একটা জীব তার জীবন চক্রে কিছু অবস্থা হ্যাপ্লয়েড এবং কিছু অবস্থা ডিপ্লয়েডে কাটায়, তখন তাদেরকে আমরা যৌনক্রম বলি। তো আমরা যখন এদের জনন প্রক্রিয়া পড়বো তখন এই সকল সম্পর্কে আমরা জানবো। এই চ্যাপ্টার থেকে আমরা নতুন একটা টার্ম শিখবো, সেটা হচ্ছে স্পোরাঞ্জিয়া, যেটার বাংলাটা খুব সুন্দর করে লেখা আছে রেণুথলি। আমরা এতদিন জননকোষ থেকে মানে জননাঙ্গ থেকে জননকোষ বের হয়, এগুলো সব আমরা জানছি। এখন আমরা নতুন আরেক টাইপের জননকোষ সম্পর্কে জানবো, যেটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়া। এবং স্পোরাঞ্জিয়া থেকে যে জিনিসটা বের হয় সেটা হচ্ছে স্পোর। এই স্পোরের কারোর হেল্প লাগে না। যেরকম একটা স্ত্রী জননকোষের হেল্প লাগে, একটা পুরুষ জননকোষের হেল্প লাগে তাকে বড় হওয়ার জন্য, কিন্তু স্পোর হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ সত্তা, যে একা একাই জাস্ট স্পোরাঞ্জিয়া থেকে স্পোর বের হয়েছে, ওখান থেকেও জীব তৈরি করে ফেলতে পারবে। এবং এই স্পোর কথাটা খুবই বেশি শৈবাল এবং ছত্রাকের সাথে রিলেটেড। তো জননাঙ্গ থেকে যেরকম জননকোষ তৈরি হয়, স্পোরাঞ্জিয়া থেকে সেরকম স্পোর তৈরি হয়। স্পোরের বাংলা হচ্ছে, যেরকম জননকোষের ইংলিশ হচ্ছে গ্যামিট, স্পোরের বাংলা হচ্ছে রেণু। তো রেণু যেই জায়গাটাতে থাকে সেই জায়গাটার নাম রেণুস্থলী বা রেণুথলি, অর্থাৎ স্পোরাঞ্জিয়া। এই যে এতগুলো ক্যারেক্টার তোমাদেরকে কিন্তু এতক্ষণ আমি বুঝাইছি, তোমরা যখন এটা মনে রাখতে যাবা তখন কি তোমরা সবগুলো এভাবে মনে রাখবা? কোনোই না। তুমি শুরুতে 5 টাইপের শৈবাল পড়ছো, তারপরে তুমি হচ্ছে তোমার যেই শৈবালের অবস্থানটা উদ্ভিদ জগতে কোথায়, প্রাণী জগতে কোথায়, এটা যদি তুমি একবার ওই উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ সম্পর্কে আইডিয়া রাখো, তুমি এমনিতে অন্যান্য সবগুলোরই অবস্থানটা সম্পর্কে বলতে পারবা। এরপরে যখন তুমি ক্যারেক্টারিস্টিক্স পড়তেছো, এখানে 10টা ক্যারেক্টারিস্টিক্স আছে। কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স খুব কমন, যেমন সালোক সংশ্লেষণের ব্যাপারটা, কোষ প্রাচীরের ব্যাপারটা, তারপর হচ্ছে খাদ্যের যে ব্যাপারটা, সালোকসংশ্লেষের সাথে অটোমেটিক্যালি খাদ্য চলে আসে। তারপর হচ্ছে উদ্ভিদ যেহেতু কোষ প্রাচীর আসবে, এবং এর পরের যে টার্মগুলো দেখবা সবকিছু জনন জনন রিলেটেড আছে। এই সম্পর্কে তুমি পরবর্তীতে আরো অনেক ডিটেলস যখন জেনে যাবা না, তোমাকে বারবার এই জায়গাতে ফেরত আসতে হবে না। তুমি ওইখান থেকে নলেজ গেইন করে এমনিতে এগুলা হচ্ছে লিখতে পারবা। আর এদের আকার আকৃতি সম্পর্কে তুমি একটা কথা জেনেছো, সেটা হচ্ছে এরা সমাঙ্গদেহী বা থ্যালোফাইটস। এই কথাটা তুমি মনে রাখো, ওকে? আর জনন রিলেটেড যখন আমরা বাদবাকি অংশ পড়বো, আমি এগুলো সব আমাদের মেমোরাইজ হয়ে যাবে। ফাইন। এইবার আসে আরো, ওই যে বললাম না এই অধ্যায়টা হচ্ছে একটার পর একটা প্রতিবন্ধকতা। তো আমরা এই প্রতিবন্ধকতাটা কিভাবে উত্তরাই করব? শৈবালের দৈহিক গঠন। যেহেতু দেখো একটু খেয়াল করে, এরা আণুবীক্ষণিক থেকে দীর্ঘদেহী হতে পারে। তো এখানে একটা আণুবীক্ষণিকের উদাহরণ আছে, একটা দীর্ঘদেহীর উদাহরণ আছে, একটা সচল এককোষীর উদাহরণ আছে। সচল মানে কি? যাদের ফ্লাজেলা থাকবে। ফ্লাজেলা মানে হচ্ছে চলন অঙ্গ। ব্যাকটেরিয়াতে যেমন থাকে একটা ফ্লাজেলা, এই যে এই জিনিসটা হচ্ছে এর ফ্লাজেলা, এই যে এই জিনিসটা হচ্ছে এর ফ্লাজেলা, ঠিক আছে? এইবার আবার সচল কলোনিয়াল আছে। কলোনিয়াল মানে কি? যারা কলোনি করে করে থাকে, মানে কেউ একা একাও সচল হইতে পারে, কেউ অনেককে একসাথে করেও সচল হতে পারে, সেটা সচল কলোনিয়াল। আবার দেখো নিশ্চল এককোষী আছে, আবার ওরকম নিশ্চল কলোনিয়ালও আছে, ঠিক আছে? তো এইরকম আমাদের এখানে আবার 10টা নাম আছে, এই নামের উদাহরণ আছে। তো আমি তো মনে করো অনার্সে বসে বসে এগুলো পড়ছি, ইন্টার লাইফে এগুলো পড়া আসলেই ডিফিকাল্ট। তো এগুলো আসলে আসে কোথায়? এগুলো মূলত অ্যাডমিশনে আসে। তো প্রথম দিন বসেই তুমি যদি সবগুলোর সায়েন্টিফিক নাম মুখস্থ করতে যাও, তুমি আসলে পারবা না। এটা তোমাকে ধাপে ধাপে আসতে হবে, পরবর্তীতে বিভিন্ন প্রসেস, বিভিন্ন কায়দা ফলো করে, বিভিন্ন স্টেপ অবলম্বন করে তোমাকে এগুলো পড়তে হবে। তোমাকে একদিনে এগুলো জানা যাবে না। যেমন আণুবীক্ষণিক, এখানে মনে রাখার অনেক টেকনিক আছে। তুমি যখন পরে জানবা যে ম্যাক্রো মানে কি, মাইক্রো মানে ছোট না, তো ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে বড়। তো ম্যাক্রোসিস্টিস, তাহলে ম্যাক্রো মানে তো বড়, তাহলে দীর্ঘদেহী যেটা সেটা ম্যাক্রো হবে। তারপরে হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, তোমার চিত্র দেখতে তো অভ্যস্ত হয়ে যাবে যে ক্ল্যামাইডোমোনাস দেখতে কেমন। তারপরে তোমাকে আরো একটা জিনিস দেখাই, সচল কলোনিয়াল, এখানে অনেকগুলো নাম আছে, ভলভক্স,
এরা হচ্ছে সিনোবিয়াম, বিশেষভাবে সজ্জিত সংখ্যক কলোনি হচ্ছে সিনোবিয়াম। তুমি শুধু এখানে পড়বা যে সিনোবিয়াম জিনিসটা কি। যখন অনেকগুলো শৈবাল একে অপরের সাথে বিভিন্ন সাইটোপ্লাজমিক সুতা বা সাইটোপ্লাজমিক সূত্র দিয়ে, সাইটোপ্লাজমের বিভিন্ন সুতা দিয়ে আটকানো থাকে, তখন তাদেরকে সিনোবিয়াম বলে। তুমি কখনোই প্রথম দিন বসে এই উদাহরণগুলো মুখস্থ করতে যাবা না। তো উদাহরণ মনে রাখার টেকনিক আমি কোনো একটা আলাদা ছোট্ট ভিডিওতে তোমাদেরকে বলে দিব, ওইটা নিয়ে আমরা এখন মাথা নষ্ট না করি। আচ্ছা, পাতার মতো যেটা, সেটা হচ্ছে উলভা। আমি কিভাবে মনে রাখতাম, এই যে আমি আমার বইতে এটা পাতা আঁকা ছিল, এমনি করে এটা পাতা আঁকা ছিল, আমার মনে থাকতো এটা উলভা। ওকে, আচ্ছা। তারপরে সাইফনের মতো, এরা সিনোসাইটিক অর্থাৎ অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট। এই সিনোসাইটিক টার্মটা আমরা কোথায় পড়েছি বলতো? সেকেন্ড চ্যাপ্টার কোষ বিভাজনে পড়েছি, যে একটা কোষে যখন নিউক্লিয়াস বিভাজিত হয় না, মানে নিউক্লিয়াসটাই বিভাজিত হয়, সাইটোপ্লাজম বিভাজিত হয় না, তখন সেই কোষের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস হয়ে যায়, মানে ক্যারিওকাইনেসিসের কারণে অনেক বেশি নিউক্লিয়াস হয়ে যায়। ওইটা যদি উদ্ভিদ কোষ হয় তাহলে ওদেরকে আমরা সিনোসাইটিক বলি। এই দেখো সেই সিনোসাইটিকের উদাহরণ হচ্ছে ভাউচেরিয়া। ঠিক আছে, তো এরকম এখানে আছে, এদের দেহে পর্ব এবং পর্ব মধ্য থাকে, যেমন হচ্ছে কারা, এরকম বিভিন্ন আছে। আমাদের আপাতত এগুলো এত মানে সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, কিন্তু প্রতি বছরই এখান থেকে একটা এমসিকিউ অ্যাডমিশনে আসবে। বিশেষ করে ক্লোরোপ্লাস্ট কার কোনটা, সর্পিল আকার কোনটা, পেয়ালা আকার কোনটা, থালা আকৃতির কোনটা, জালিকাকার কোনটা, গার্ডল কোনটা, তারকার মতো কোনটা, প্রতি বছরই এটা একটা একটা করে আসে। তো এগুলো আমরা পরে কোনো একটা সময় শর্টকাট দিয়ে এটা শিখে ফেলবো। এখন আমরা বেসিকটা ক্লিয়ার করাতে ফোকাস করি। তো শৈবালের কোষীয় গঠন কেমন? আমি একটা কথা বলি, এই জিনিসটা হচ্ছে পুরো একটা ফাউ জিনিস। কেন? তুমি জানো না যে শৈবাল হচ্ছে ইউক্যারিওটস, মানে হচ্ছে প্রকৃত কোষী। একটা প্রকৃত কোষের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, ওরও তাই থাকবে। তুমি পড়ে দেখো, বিশ্বাস না হলে। সব শৈবালই সুকেন্দ্রিক, আদিকেন্দ্রিক শুধুমাত্র নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়াকে বলা হয়, যেটা হচ্ছে মনেরা রাজ্যের। সব শৈবাল কিন্তু প্রোটিস্টা, অর্থাৎ তারা হচ্ছে ইউক্যারিওটস। শুধুমাত্র মনেরা রাজ্যের মধ্যে পড়েছে আমাদের নীলাভ সবুজ শৈবাল, যেটার আরেকটা নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সো ও হচ্ছে খালি প্রোক্যারিওটস। শৈবাল কোষের মোটামুটি ভাবে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের মতোই হবে। তাদের বাহিরের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি হবে। কোষপ্রাচীর থাকবে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমে বিভিন্ন হচ্ছে কোষীয় অঙ্গাণু, সবকিছু থাকবে। এবং আমরা জানি যে এদের অনেক সময় কোষে একাধিক নিউক্লিয়াস দেখা যায়। শৈবালের কোষে একাধিক নিউক্লিয়াস দেখা যায়, এটা খুবই একটা কমন সিনারিও। তো শৈবালের কোষে যখন একাধিক নিউক্লিয়াস দেখা যায়, তখন তাকে আমরা সিনোসাইট বলি। এই সিনোসাইটের উদাহরণটা তুমি এখনই পড়ে ফেলবা, সেটা কি? ভাউচেরিয়া এবং বোট্রাইডিয়াম। ভাউচেরিয়া এবং বোট্রাইডিয়াম, যখন ভিডিওটা দেখতেছো 2-4 বার নিজে বলো, লাগলে ভিডিওর কমেন্টে এটা লিখো, তাহলে মনে থাকবে। একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে ফ্রুস্টিউল বলে। এটা খুবই বেশি পরীক্ষায় আসে। কি বললো? একটা পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে, আচ্ছা, কোনো একটা শৈবালের কোষ প্রাচীরকে ফ্রুস্টিউল বলছে। এখানে আমি ফোকাস করছি না, তার মানে অবশ্যই এটা ফ্রুটফুল কিছু। তো এটার নাম হচ্ছে ফ্রুস্টিউল। এই পূর্ণাঙ্গ শৈবালটার নাম হচ্ছে ডায়াটম। আমাদের অনেক রকমের শৈবালের মধ্যে একটা শৈবালের নাম হচ্ছে ডায়াটম। তোমরা একটু খেয়াল করো, এই শৈবালটাই যে 8 নম্বর শৈবাল, যেটা এই শৈবালটার শেপ হচ্ছে ডায়াটমের মতো, কিছুটা নৌকার মতো শেপের শৈবালকে ডায়াটম বলে। তো একটা ডায়াটমের যে কোষ প্রাচীর হয় সেগুলো সিলিকা দিয়ে তৈরি হয়, মানে সিলিকা বলতে কি, বালি বা সিলিকন দিয়ে তৈরি হয়। এদের কোষ প্রাচীরটা সিলিকন দিয়ে তৈরি হয়, যেটা আসলে ইন্ডাস্ট্রিয়ালি একটা ভ্যালু আছে, এদের বাণিজ্যিকভাবে এদের একটা ভ্যালু আছে। সেই কারণে এই অংশে এটা আলাদাভাবে বলেছে যে একটা পূর্ণাঙ্গ সিলিকাময় কোষ প্রাচীরকে ফ্রুস্টিউল বলে। আচ্ছা, তো এরপরে শৈবালে একটা বড় অংশ হচ্ছে এককোষী, এবং হচ্ছে এখানে আমাদের বিভিন্ন নাম বলেছে, আমরা এই নামগুলো এখন একটু পড়বো। কি পড়বো আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে। প্রথমে হচ্ছে ক্লোরোফাইটা। ক্লোরো মানে কি? ক্লোরো কথাটা আসছে ক্লোরোফিল থেকে, ক্লোরোফিল মানে সবুজ, তাহলে ক্লোরোফাইটা যারা, তারা অবশ্যই সবুজ হবে। আচ্ছা, এরপরে আমাদের রোডোফাইটা। রোডো, রোডো মানে কি? রেড, রেড থেকে রোডো আসছে না? তো রোডোফাইটা মানে লোহিত শৈবাল। লোহিত মানে লাল, লোহিত রক্তকণিকা, লাল রক্তকণিকা।
তো রোডোফাইটা বা রেড শৈবাল। ক্রিসোফাইটা, ক্রিসোফাইটা বা গোল্ডেন ব্রাউন শৈবাল। হ্যাঁ, আমরা যখন কোন একটা কালার বলতে পারি না, বিশেষ করে মেয়েরা যখন ব্লাউজের কালার বলে যে কোন কালারটা পরলে ভালো লাগবে, তখন মানুষ কোন একটা কালার না পেরে বলে কি ব্রাউন কালারের ব্লাউজ পরলে ভালো লাগবে। তো আমি ওইভাবে মনে রাখছিলাম যে ক্রিসোফাইটা, এই যে ক্রিসো, এই মানে কিছু একটা থেকে হচ্ছে গোল্ডেন, এইভাবে মনে রাখছিলাম। আমার মনে রাখার টেকনিক অনেক অদ্ভুত ছিল সারাটা জীবন, এই জন্য আমি কখনো পড়া ভুলি নাই। পাইরোফাইটা, পাইরোফাইটা, আমাদের যখন ঝগড়াঝাটি হয় তখন আমরা বলি না যে হচ্ছে পারলে করে দেখাও। এই পারলে করে দেখাও এটা হচ্ছে আগুনাত্মক কথা, যেটা হচ্ছে মানে সংসারে আগুন লাগাই দেয়, ঠিক আছে? তো এই জন্য এটার নাম হচ্ছে পাইরোফাইটা বা হচ্ছে অগ্নি শৈবাল। এরপরে হচ্ছে পিওফাইটা বা বাদামি শৈবাল। বাদামি কালার হচ্ছে সবচেয়ে অবহেলিত কালার। হ্যাঁ, তো এটা পিও মানে এটার দিকে কেউ ফিরেও তাকায় না। তো এটা হচ্ছে পিওফাইটা। তুমি চাইলে এইভাবে মনে রাখতে পারো, আমি এভাবে রাখছিলাম। গেল। এখন যখন আমরা এইটা পড়তেছি যে কোনটাতে কোন পিগমেন্ট আছে, তোমাদের মাথা গরম হয়ে যাবে যে কোনটা পড়তে হবে। সো আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, সাইকো এরিথ্রিন এইটা পড়বা। কেন জানো? এরিথ্রিন, তোমরা রেড ব্লাড সেলের আরেকটা নাম পড়ছো না, এরিথ্রোসাইট। এরিথ্রো মানে আসলে লাল। তো ফাইকো এরিথ্রিন, ফাইকো তো ওই যে ফাইকোলজি থেকে আসছে, শৈবালের এরিথ্রিন। এবং এটা হচ্ছে লোহিত শৈবাল। লালের মধ্যে একটু যদি নীল কালার মিক্স করা হয়, ওইটা একটু গাঢ় লাল টাইপের, কালচে লালের মতো হয়ে যাবে। তো ফাইকোসায়ানিন, নিন মানে হচ্ছে নীল, এটা নীল এবং লাল এই দুটো একসাথে মিলে গাঢ় লাল তৈরি করে। আচ্ছা, বাদ বাকি গুলোতে ওই ক্যারোটিনয়েড 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 থাকে, ওটা লাগবে না। তুমি এইটা পড়ো, ফাইকোসায়ানিন এবং ফাইকোএরিথ্রিন থাকে হচ্ছে রোডোফাইটায়, এবং হচ্ছে টিউকোজ্যান্থিন, ঠিক আছে, জ্যান্থিন, জ্যান্থিন থাকে আমাদের হচ্ছে ফিওফাইটা। এটা আর বললাম না, এত টেকনিক বলা যাবে না। আচ্ছা, এবার সঞ্চিত খাদ্যটা পরীক্ষায় আসবে। পরীক্ষায় নামও আসবে আসলে, নিচের কোনটা কিসের জন্য নাম আমরা পরে পড়বো, বললাম যেরকমটা। আমরা এইবার হচ্ছে সঞ্চিত খাদ্যটা পড়ে নিব। তো সঞ্চিত খাদ্য আমরা কিভাবে পড়বো একটু খেয়াল করি। ক্লোরোফাইটা তো একদম নর্মাল শৈবাল, সো শৈবালের যা সঞ্চিত খাদ্য ক্লোরোফাইটারও তাই হবে, সেটা হচ্ছে শ্বেতসার বা স্টার্চ বা যে কোনো সবুজ উদ্ভিদের যেটা হয়। তারপরে হচ্ছে আমাদের ক্রিসোফাইটা, দেখো নামের সাথে মিল করে, ক্রিসোল্যামিনারিন, ক্রিসোল্যামিনারিন। এবং বাদামি শৈবালেরও সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে ল্যামিনারিন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে পাইরোফাইটার নাম প দিয়ে প্যারামাইলন, এবং রোডোফাইটার হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার এবং ক্যারাজিনান। মানে এই ক্যারাজিনান, এগার এগার এগুলো সবই হচ্ছে জমাট বাঁধা টাইপ অফ জিনিস। ফ্লোরিডিয়ান স্টার্চ এগুলো সবই জমাট বাঁধা টাইপ অফ জিনিস। আমি কিভাবে মনে রাখছিলাম, লাল কালারের ফুল হয় বা ফ্লাওয়ার হয়, সেখান থেকে হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। এই 5 রকমের সঞ্চিত খাদ্য এবং 5 রকমের শৈবালের কোনটা কোন কালার, এটা মাস্ট পড়তে হবে। উদাহরণগুলো আপাতত আমরা পড়ছি না, আপাতত আমরা মাফ দিতেছি, আমরা এগুলো পরে পড়বো। আচ্ছা, এইবার একটা মজার তথ্য দিয়েছে। আমরা যারা মনে করছিলাম যে শৈবাল অনেক লেস ইম্পর্টেন্ট তাদের জন্য এই তথ্যটা, সেটা হচ্ছে পৃথিবীতে যতগুলো ফটোসিনথেসিস হয় তার 60% করে থাকে হচ্ছে আমাদের শৈবাল, এবং মাত্র 40% করে থাকে হচ্ছে বাদবাকি উদ্ভিদ। তার মানে শৈবালের গুরুত্ব যে কত বেশি, এটা যখন বুঝতে শুরু করবা তখন খালি শৈবাল পড়তেই মনে যাবে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা এই যে পাইরোফাইটা বা অগ্নি শৈবাল যে বললাম, ওদের সম্পর্কে একটু কথা আছে। যে পাইরোফাইটা হচ্ছে একটা ব্যতিক্রমী শৈবাল, যেটা হচ্ছে সাগরের পানিকে আলোড়িত করলে আগুন জ্বলতে দেখা যায়, যাদেরকে আমরা বায়োলুমিনিসেন্স বলে থাকি। বায়ো মানে হচ্ছে জীব, এবং লুমিনিসেন্স মানে হচ্ছে আমাদের যেখানে আলোকিত করছে এমন বুঝায়। সো পাইরোফাইটা শৈবালের জন্য এমন হয়ে থাকে, এদের রেড টাইড দ্বারা এমন হয়। এবং এই শৈবালে অবস্থিত মেনলি লুসিফারিন, এই এনজাইমটার কারণেই মূলত, মানে লুসিফারেজ এনজাইমের কারণে আমাদের হচ্ছে লুসিফারিন তৈরি হয়, বা লুসিফারিনের উপরে লুসিফারেজ এনজাইম কাজ করে, এবং এটিপি, এখানে বিভিন্ন বিক্রিয়া টিক্রিয়া ঘটে, এবং আলটিমেটলি হচ্ছে এরা
আগুনের মতো একটা কালার তৈরি করতে পারে। তো এই লুসিফারিন, লুসিফারেস এই কথাগুলো পাইরোফাইটার সাথে রিলেটেড, এবং এই কারণে এদেরকে অগ্নিশৈবাল বলে। অনেক সময় রিসেন্টলি দেখা যায় যে এটাকে, এই জিনিসটা আমাদের সৃজনশীলে হলমার্কের জন্য দেয়, যে কিভাবে তৈরি করে, কিভাবে রেড টাইট হয়। তো এদের ক্রোমোজোমে প্রোটিন কম থাকে, নিউক্লিয়ার এনভেলপের সাথে ক্রোমোজোম যুক্ত থাকে, মাইটোসিসের সমন্বয়ে এনভেলপ বিগলিত হয় না। এখানে কিছু এক্সেপশনাল ক্যারেক্টার বলছে, এত বেশি ফোকাসড করার দরকার আসলে নাই, কারণ খুব একটা বেশি সিগনিফিকেন্স তা না। বাট মেডিকেলে দেখা যায় যে এইসব কোনা কানার জিনিসপাতি ধরে মানে পরীক্ষায় দিতে খুবই বেশি পছন্দ করে, তো ওই জায়গাতে তখন এগুলা দিয়ে দেয়। বাট আসলেও এটার আলাদা একটা সিগনিফিকেন্স আছে, কিন্তু এইচএসসি লেভেল বা ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রিক যদি আমি চিন্তা করি, তাহলে এইখানটায় অত লেভেল অফ এটা সিগনিফিকেন্স পাবে না। খালি লুসিফারিন, লুসিফারেস এই এনজাইমগুলো জানলেই চলবে। ফাইন। এরপরে আমরা চলে আসি শৈবালের জনন। খুবই বেশি সহজ, ট্রাস্ট মি, খুবই বেশি সহজ। উদাহরণ মনে রাখতে কষ্ট হতে পারে। তো উদাহরণ মনে রাখার জন্য আগেও আমি বলেছি দৈহিক গঠনের মানে এককোষী শৈবালটার নাম, বহুকোষী শৈবালটার নাম, জাস্ট নামগুলো তুমি লিখে রাখবা। এখানেও তুমি তাই করবা। কোষ বিভাজন নাম, খণ্ডায়ন নাম, টিউবার নাম, কুড়ি নাম, তুমি শুধু নামগুলা আলাদা আলাদা করে লিখে রাখবা। আমি তোমাকে বুঝাই দিচ্ছি যে কি কি ঘটনা এখানে ঘটে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বইতে শৈবালের জনন বা যে কোনো পরবর্তীতে অন্যান্য কিছু জনন, অঙ্গজ জনন 1 নম্বরে, অঙ্গজ জনন, তারপরে হচ্ছে 2 নম্বরে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এবং 3 নম্বরে হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই 3টা ভাগে ভাগ করা থাকবে, পরবর্তীতে অন্যান্য জায়গায়ও থাকবে। আমি 3টার মধ্যে একটু পার্থক্য বুঝাই। যৌন জনন মানে পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ একসাথে মিলিত হবে, জাইগোট তৈরি করবে, এবং সেখান থেকে আলটিমেটলি একটা উদ্ভিদ হবে। দ্যাটস কল্ড যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। যেখানে নিষেক বা ফার্টিলাইজেশন হবে, গ্যামিটস তৈরি হবে, সেগুলো যৌন জনন বলে। অযৌন জনন, এটা মূলত স্পোরাঞ্জিয়া থেকে স্পোর তৈরি হবে এবং সেখান থেকে একটা উদ্ভিদ হবে, এটা বলে অযৌন জনন। এবং অঙ্গজ জনন কি? এই যে এটা আমার একটা অঙ্গ, আমি যেন কাটবো, এটা মাটিতে ফালাই দিব, এখান থেকে একটা তন্দ্রা তৈরি হবে, দ্যাটস কল অঙ্গজ জনন। তো এই অঙ্গজ জনন বিভিন্ন ভাবে হতে পারে। তোমাদের শুরুতে দেখো লেখা আছে স্পোর বা গ্যামেট, এই দুটো জিনিসের হেল্প এখানে আমি নিব না, কারণ স্পোর মানে অযৌন, গ্যামেট মানে যৌন। এই জিনিসটা যদি মাথার মধ্যে ঢুকাই নাও, দুনিয়া সব ইজি হয়ে যাবে। যে জনন প্রক্রিয়ায় জীবের দৈহিক অঙ্গ থেকে নতুন জীবের সৃষ্টি হয় তাকে আমরা অঙ্গজ জনন বলি। যেরকম কোষের বিভাজন, যারা এককোষী শৈবাল, তারা জাস্ট একটা শৈবাল মাঝখান দিয়ে কাটবে, দুটো শৈবাল তৈরি হবে, মানে দুটো কোষ তৈরি হবে, দ্যাটস কল দুইটা শৈবাল। যেরকম ইউগ্লেনা। খণ্ডায়ন, খেয়াল করো চিত্রটা। বহুকোষী ফিলামেন্টাস, অনেকে জিজ্ঞেস করো ফিলামেন্ট কি? ফিলামেন্ট মানে সুতা, সুতার মতো লম্বা একটা স্ট্রাকচার, ছোট্ট ছোট্ট খণ্ড, যেরকম আমাদের মেরুদণ্ডের এক একটা খণ্ড। তো এই মেরুদণ্ডের যে কোনো একটা খণ্ড বা কশেরুকা যেটাকে বলে, ওই একটা কশেরুকা ভেঙে যাবে, ওখান থেকে একটা মেরুদণ্ড তৈরি হয়ে যাবে। তো দ্যাটস কল খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন টিউবার সৃষ্টির মাধ্যমে। আলুতে টিউবার হয় আমরা জানি, কুঁড়ি হয় আলুতে, ছোট ছোট অনেকদিন বাসায় রেখে দিলে হলুদ কালারের। ওরকম একটা শৈবালে যদি এরকম একটা কুঁড়ি বা চোখের সৃষ্টি হয়, সেখান থেকে আমাদের একটা পূর্ণাঙ্গ শৈবাল তৈরি হয়ে যায়। তো এই যে আমাদের হচ্ছে এই কুঁড়ি অনেক জায়গায় এই টিউবার সৃষ্টি এবং কুঁড়ি বা বার্ডিং দুটোকে একসাথে মিলাই ফেলে এবং একরকম টার্মেই এটা বলে থাকে। আমরা চাইলে সেটাও বলতে পারবো যে কুঁড়ি সৃষ্টির মাধ্যমে কোনো শৈবাল যেমন পূর্ণাঙ্গভাবে দেহ হয়, এটাও বলতে পারবো। আরেকটা চাইলে আমরা হচ্ছে টিউবার সৃষ্টির মাধ্যমে যেটা বলতেছি, যে আলুকে আসলে টিউবার বলে। আলুর মাটির নিচের যে গঠনটা, সেটাকে আমরা হচ্ছে টিউবার বলি। তো ওইরকম আমরা কোনো শৈবালের রাইজয়েড বা মাটির নিচের অংশ টিউবার হয়, যা থেকে পূর্ণ শৈবাল পরিণত হতে পারে। মানে শৈবালের মাটির নিচের অংশ একটু স্ফীত হয় এবং সেখান থেকে। তোমাকে না এত কিছু পড়তে হবে না, তুমি কি পড়বা? অঙ্গজ জননের ধরন কি কি? খণ্ডায়ন, টিউবার সৃষ্টি, কুঁড়ি সৃষ্টি, হর্মোগোনিয়া। উপরে আছে কোষ বিভাজন। নিচের কোনটা অঙ্গজ জনন নয়? এরকম কোশ্চিনে আসবে, মেডিকেলে এরকম কোশ্চিন বেশি আসে। হর্মোগোনিয়া, হর্মোগোনিয়া কি এইটা একটু আমরা পড়ি। হর্মোগোনিয়া ব্যাপারটা, হর্মোগোনিয়া হচ্ছে সূত্রাকার নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোম খণ্ডিত হলে। এই যে উপরে একটা সূত্রাকার নীলাভ সবুজ শৈবাল আছে না,
এটার যে কোনো একটা অংশ হচ্ছে খণ্ডিত হইছে এবং আঘাত সেপারেশন ডিস্ক বা হেটারোসিস তৈরি হলে তেমন হইতে পারে যেখানে আঘাত হইছে, এখানে কোনো একটা সিস্ট হইছে মানে ফোড়া হইছে বাংলা কথা, তখন ও আলাদা একটা অংশ তৈরি করবে এবং সেই অংশ থেকে একটা উদ্ভিদ তৈরি হয়ে যাবে। দ্যাটস কল্ড হর্মোগোনিয়া। এবং এই হর্মোগোনিয়া পরবর্তীতে আমার নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করতে পারে। এই এই জায়গাতে আমাদের হেটারোসিস্ট নামে একটা কথা বলতেছে। এই হেটারোসিস্ট হলো, হেটারোসিস্ট জিনিসটা কি, এটা একটা সিগনিফিকেন্স আছে। হেটারোসিস্ট হলো দুই প্রাচীর বিশিষ্ট স্বচ্ছ এবং দেহকোষ হতে বড় আকারের কোষ। হেটারোসিস্ট হচ্ছে এই সকল কোষ থেকে আরেকটু বড় আকারের তৈরি হয়। তোমরা যদি গুগলে সার্চ দাও যে হেটারোসিস্ট জিনিসটা কি, তোমরা এটার ছবি দেখতে পাবা। এই যে দেখো, এই যে খেয়াল করে যেগুলো কোষ ছিল তার থেকে একটা কোষ হচ্ছে একটু আকারে বড়, এটা হচ্ছে হেটারোসিস্ট বলে। তো হেটারোসিস্টের একটা আলাদা গুরুত্ব বা তাৎপর্য আছে। সেই গুরুত্ব বা তাৎপর্য হচ্ছে তারা মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, মানে বাতাসের যে নাইট্রোজেনটা আছে না সেটা ওরা নিজের কাছে টেনে নিতে পারে, এটা হচ্ছে হেটারোসিস্টের গুরুত্ব। তো এটা একটা জানার মতো শেখার মতো জিনিস। এবং সেইটা মানে সেইটা হলে যেখানে হেটারোসিস্ট হয়, আমরা যেরকম ছবিতে দেখলাম যে এখানে যে হেটারোসিস্ট হয়েছে, হেটারোসিস্টের দুই সাইডের অংশ ভেঙে যেতে পারে এবং সেখান থেকে আলাদা একটা শৈবাল তৈরি হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, ফাইন। তো আমরা অঙ্গজ যে প্রজনন আছে সেটা শিখে ফেললাম। এইবার আমরা শিখবো অযৌন প্রজনন, খুবই সহজ। অযৌন প্রজননের জন্য আমাদের একটু শিখতে হবে, যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই জিনিসটা শিখছি। স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন ঘটে থাকে এবং অযৌন জননের একক হচ্ছে রেণু বা স্পোর, যেমন ভাবে যৌন জননের একক হচ্ছে গ্যামেট বা জনন কোষ। বিভিন্ন ধরনের রেণু তৈরির মাধ্যমে যে জনন প্রক্রিয়া হয় তাকে অযৌন জনন বলে এবং যে কোনো একটি অঙ্গজ কোষ মানে স্পোরাঞ্জিয়া থেকে আমাদের হচ্ছে অসংখ্য স্পোর তৈরি হয়। মানে এই যে এখানে অনেকগুলো কোষ আছে না, এখান থেকে যে কোনো একটা কোষের মন চাই, কি মন চাই, ওর মন চাই হইতে যে আমি হচ্ছে একটা স্পোরাঞ্জিয়া হব, মানে হ্যাঁ একটা জননাঙ্গ হব, ঠিক আছে। এবং সেখান থেকে অসংখ্য স্পোরটা বের করে। এরপরে আমাদের এখানে কিছু কথা বলেছে, যদি এখানে বিভিন্ন রকমের স্পোরের নাম পড়বো আমরা, সেটা হচ্ছে জু স্পোর। যে সকল স্পোর চলতে পারে, অর্থাৎ কেন চলতে পারে, যেন ওই স্পোর পানিতে ভেসে ভেসে অন্য জায়গায় যেতে পারে, তাদেরকে আমরা জু স্পোর বলি। যেই স্পোরটা চলতে পারে না তাকে আমরা অ্যাপ্লানো স্পোর বলি, মানে আলসে স্পোর। অ্যাপ্লানো, কোনো প্লান নাই, অ্যাবসেন্ট অফ প্লান, অ্যাপ্লানো স্পোর। কোন স্পোর হচ্ছে চরম প্রতিকূল পরিবেশে হচ্ছে অ্যাপ্লানোস্পোর পুরো হলে তাকে হিপনোস্পোর বলে। আচ্ছা, অনেক সময় পরিবেশটা অনেক খারাপ, তখন ওরা কি করে, বাহিরে একটা লেয়ার তৈরি করে ফেলে যেন ওরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, সেটাকে আমি হচ্ছে হিপনোস্পোর বলি। হিপনো মানে কি, মানে যে হচ্ছে হিপনোটাইজ করে, মানে নিজে যেরকম সেরকম না, দেখায় যে আমি এমন। ও কিন্তু আসলে অ্যাপ্লানোস্পোর, বাট ও নিজেকে বাইরে থেকে পুরো করে ফেলছে যেন অনেকদিন বেঁচে থাকতে পারে প্রতিকূল পরিবেশে। মাতৃকোষের মতো, আরে ও তো অটো, দেখতে একদম হুবহু এরকম বলে না, সো অটো স্পোর হচ্ছে যে মাতৃকোষের মতো। আর কিছু কিছু শৈবালে প্রোটোপ্লাস্ট প্রচুর খাদ্য সঞ্চয় করে, তাদেরকে আমরা একাইনিটি বলি। যখন একটা অনেকে খেয়ে খেয়ে অনেক মোটা হয়ে যায়, হিপনোস্পোর কিন্তু পরিবেশ থেকে বাঁচার জন্য মোটা হয়েছিল, আর ও হচ্ছে খেয়ে খেয়ে মোটা হয়েছে, ও একাই খেয়ে খেয়ে মোটা হয়েছে, সেজন্য ওর নাম হচ্ছে একাইনিটি। এরপরে যে জায়গাতে আসতেছে, ডাইটম জাতীয় শৈবালে বিশেষ ধরনের রেণু রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটে, এদেরকে অক্সোস্পোর বলে। অক্সোস্পোরটা কি, ওই যে আমরা সে ডাইটম জাতীয় শৈবাল পড়ে আসছি, ওই শৈবালে বিশেষ ধরনের স্পোর তৈরি হয়, তাকে অক্সোস্পোর বলে। সো ডাইটমে অক্সোস্পোর হয়, এটুকু মনে রাখলেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের স্পোর পড়লাম, তোমাদেরকে আমি শিখালাম জু স্পোর, যাদের
যারা চলতে পারে, অ্যাপ্লানোস্পোর প্লান্ট ছাড়া যারা হচ্ছে চলতে পারে না, প্লান করে নি সেজন্য। হিপনোস্পোর, যখন অ্যাপ্লানোস্পোরের বাইরে একটা লেয়ার হয় তখন তাকে হিপনোস্পোর বলে। এবং এছাড়াও হচ্ছে আমাদের অ্যাকিনিটি, যে একাই অনেক খেয়ে ফেলাইছে সে অ্যাকিনিটি। এবং অক্সোস্পোর হচ্ছে আমাদের ডায়াটম জাতীয় শৈবালের স্পোর। এগুলোর উদাহরণ পড়তে হবে, বাট একদিনে না। সব উদাহরণ পড়তে গেলে আমরা পাগল হয়ে যাবো। সো আমরা প্রথমে পড়বো না, আগে আমরা কোনটা কি টাইপ অফ স্পোর সেটা পড়ি। পরীক্ষায় আসে যে প্রোটোপ্লাস্ট যখন প্রচুর খাবার খায় তখন তাকে কিরকম স্পোর বলে, তো সেটাকে আমরা অ্যাকিনিটি বলি। তো এবার আমরা যৌন প্রজননে চলে আসছি, এবং যৌন প্রজননে এসে আমরা দুই টাইপের ঘটনা দেখতেছি। একটা হচ্ছে হোমোথ্যালিক, আর আরেকটা হচ্ছে আমাদের এই যে কতে হোমোথ্যালিক এবং খতে হচ্ছে হেটারোথ্যালিক। আমরা একটু টার্মগুলো বুঝি। একই দেহে বিপরীত যৌনধর্মী জননকোষ উৎপন্ন হয় এবং মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করে, তখন তাকে আমরা হোমোথ্যালিক বলি। আমরা মনে রাখবো হোমো মানে হচ্ছে একই, থ্যালিক মানে কি, ওই যে থ্যালোফাইট কথাটা থেকে আমরা পড়েছি, থ্যালিক মানে হচ্ছে দেহ। একই মানে হোমো, ভিন্ন মানে হেটারো। তো হোমোথ্যালিক মানে যখন হচ্ছে থ্যালাস, থ্যালাস বলতে বোঝায় হচ্ছে এই শৈবালের দেহটাকে আমরা থ্যালাস বলি বা থ্যালোফাইটস বলি। যখন একই দেহে আমরা সব পেয়ে যাচ্ছি, পুংজনকোষ, স্ত্রী জনকোষ সব পাচ্ছি, তখন তাকে হোমোথ্যালিক বলি। যখন ভিন্ন দেহে আমরা পাচ্ছি, অর্থাৎ এই শৈবালের দেহে শুধু পুরুষ জনকোষ উৎপন্ন হয়, এটা পুরুষ শৈবাল, ওই দেহে শুধু স্ত্রী জনকোষ উৎপন্ন হয়, অর্থাৎ ওই স্ত্রী শৈবাল, তখন সেটাকে আমরা হেটারোথ্যালিক বলি, কারণ দুটা ভিন্ন দেহে আমরা পাই। তো ওরকম একটা সিচুয়েশনে আমরা হচ্ছে শৈবালের 3 রকমের জনন দেখতে পাই। আইসো, আইসো মানে হচ্ছে একই, যেরকম হচ্ছে আমরা ছবিতে দেখতেছি আইসোগ্যামাস। আইসো মানে কি? আইসো মানে হচ্ছে যখন একই রকমের গ্যামেট হবে, পুং গ্যামেট স্ত্রী গ্যামেট দেখতে একই রকমের। অ্যানাইসোতে কেমন হবে? অ্যানাইসোতে ভিন্ন রকমের হবে, একটা একটু ছোট্ট আর একটা একটু বড়। আর যখন আমরা উ গ্যামি বলবো, এবং ছোট যেটা হবে সবসময় মনে রাখবা, ছোট যেটা হবে সেটা হচ্ছে পুরুষ, বড় যেটা হবে সেটা হচ্ছে মহিলা। এবং হেটারোগ্যামিট বা উ গ্যামিটে যেটা হয়, একদম পারফেক্ট বলেছি না, ডিম্বাণু কিন্তু সাধারণত চলতে পারে না, এটাই নিয়ম উচ্চতর জীবদের দিকে তাকালে। তো ডিম্বাণু যখন নিশ্চল হয়, অর্থাৎ ওর কোনো ফ্লাজেলা টাজেলা থাকে না, এবং শুক্রাণু যখন হচ্ছে সচল হয় এবং ছোট হয়, তখন তাকে উ গ্যামিট বলে বা উ গ্যামাস টাইপ অফ রিপ্রোডাকশন বলে, যেটার নাম হচ্ছে হেটারোগ্যামিটও আমরা বলতে পারি। ডান। এগুলো শুধু এখানে হচ্ছে উদাহরণ রয়েছে, আর কিছু তেমন নাই। বইতে আমাদের যেই শৈবালটাকে চয়েস করা হয়েছে পড়ার জন্য সেটা হচ্ছে ইউলোথ্রিক্স। তো উদাহরণ যখন পড়বা তখন তুমি অলরেডি জেনে যাবা যে ইউলোথ্রিক্স কি কি টাইপের হয়। যেমন ইউলোথ্রিক্স হচ্ছে ক্লোরোফাইটা, কারণ ইউলোথ্রিক্স হচ্ছে সবুজ, ঠিক আছে। তো প্রথমে লিখেছে যে ইউলোথ্রিক্স কোথায় থাকে, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, সো আমিও পড়তেছি না। এরপরে এরা ক্লোরোফাইটস, ক্লোরোফাইসি, ক্লাসের শেষে হচ্ছে CEAE লিখতে হয়, অর্ডারের লাস্টে হচ্ছে অ্যালেস লিখতে হয়, সো ইউলোট্রিক অ্যালেস, এবং ফ্যামিলি লাস্টে হচ্ছে ACEAE লিখতে হয়, সো ইউলোট্রিক এসি, এবং জেনাস ইউলোথ্রিক্স। আচ্ছা, এই ইউলোথ্রিক্সের ছবিটা সবাই অবশ্যই সুন্দর করে আঁকা শিখবা, এবং যখন তুমি একটা ইউলোথ্রিক্সের ছবি আঁকা শিখবা তখন তুমি অটোমেটিকলি দৈহিক গঠন আঁকতে পারবা। পরীক্ষায় আসবে ইউলোথ্রিক্সের দৈহিক গঠন বর্ণনা। এতক্ষণ পরে আমি এমন একটা টার্ম বললাম যেখান থেকে আমাদের সৃজনশীলের ঘ ঘ আসতে পারে। এছাড়া এর আগে পড়ে আসার মতো, ফেলে আসার মতো অনেক সময় শৈবালের জনন পদ্ধতি বর্ণনাও আসে, বা যৌন জনন পদ্ধতি বর্ণনা, অযৌন জনন পদ্ধতি বর্ণনা, এগুলো এমসিকিউর জন্য পড়লে এমনিই পারা যায়। অথবা হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য আসে, বাট এগুলো খুব কম আসার মতো। এমসিকিউ সৃজনশীল হচ্ছে সবার প্রথমে ইউলোথ্রিক্সের গঠন বর্ণনা। তো ইউলোথ্রিক্সের গঠনে আমি পয়েন্ট করে করে দিব, শুধু পয়েন্টগুলোর নাম মনে রাখলেই হবে। এটা হচ্ছে একটা ফিলামেন্টাস, মানে সূত্রময় ফিলামেন্টের মতো অশাক, তোমরা দেখতে পাচ্ছ এর কোনো শাখা প্রশাখা নাই, এবং ইহা অসীম বৃদ্ধি সম্পন্ন। অবশ্যই ইউলোথ্রিক্স আঁকলে মাঝখানে এই অংশটা ফাঁকা রাখতে হবে। এটা দ্বারা বুঝাবে যে এখানে অনেকগুলো কোষ থাকতে পারে এবং সেটার মাধ্যমে ইউলোথ্রিক্সটা অনেক লম্বা হবে। আমি কি বুঝাতে পারছি? অবশ্যই এটা মেনটেন করবা, যে কোনো একটা জায়গায় ইউলোথ্রিক্সটাকে ফাঁকা রাখবা। এবং এরা হচ্ছে সারি খর্ব, মানে ছোট ছোট খর্ব, ছোট ছোট সারি, বেলন আকার, বেলনের মতো,
গোড়ার দিকের কোষটা অনেক লম্বা হয়, একে আমরা হোল ফাস্ট বলি। সো আমাদের প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে হোল ফাস্ট। হোল ফাস্ট হচ্ছে গোড়ার দিকের একটা কোষ যে ইউলোথ্রিক্সটাকে ধরে রাখছে এবং একটা লম্বা হয়, সেটাকে আমরা হোল ফাস্ট বলি। এবং 2 নম্বর পয়েন্টে আমরা দিতে পারি হচ্ছে কোষ প্রাচীর, যে প্রতিটা কোষের একটা সুনির্দিষ্ট কোষ প্রাচীর আছে। 3 নম্বর পয়েন্টে আমরা দিতে পারি হচ্ছে নিউক্লিয়াস। তো এদের নিউক্লিয়াসের আকৃতি মানে নিউক্লিয়াস আছে, এবং 4 নম্বরে আমরা দিতে পারি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এদের ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে বেল্ট বা ফিতা আকৃতির, বেল্ট বা ফিতা আকৃতির। তো আমরা এটা অবশ্যই মনে রাখবো, ইংলিশ টার্মটা সহ গার্ডেল শেপ অবশ্যই মনে রাখবো। এদের ক্লোরোপ্লাস্ট যেটা সেটা হচ্ছে বেল্ট বা ফিতা আকৃতি, ঠিক আছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা না লিখলে একদম সবকিছু বাদ, সেটা হচ্ছে পাইরিনয়েড। পাইরিনয়েড কি? পাইরিনয়েড হচ্ছে ক্লোরোপ্লাস্টে অনেকগুলো পাইরিনয়েড থাকে। এই পাইরিনয়েড হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যার চারিদিকে অনেক সময় স্টার্চ থাকে। পাইরিনয়েড কি? পাইরিনয়েড হচ্ছে এরকম প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যার বাইরে হচ্ছে স্টার্চ থাকবে। দ্যাটস কল্ড পাইরিনয়েড। ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড আছে যেটা প্রোটিন এবং স্টার্চ দিয়ে তৈরি, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে সঞ্চিত খাবার। তাহলে প্রোটিনের বাহিরে যখন স্টার্চ থাকে, প্রোটিন জাতীয় চকচকে দানা যার বাইরে হচ্ছে স্টার্চ থাকে, তাকে হচ্ছে আমরা পাইরিনয়েড বলি। আচ্ছা, এইবার আমাদের ক্লোরোপ্লাস্টিক কোষকে আংশিকভাবে অথবা সম্পূর্ণভাবে বেষ্টন করে রাখে হোল ফাস্ট। আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে হাফ হাফ বেষ্টন করে আছে। ক্লোরোপ্লাস্ট আমাদের হাফ হাফ বেষ্টন করে আছে, অথবা পুরোটা বেষ্টন করে থাকতে পারে, এবং মাঝখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো 5 নম্বর গেল, এবং 6 নম্বরে তো আমরা হোল ফাস্ট অলরেডি বলে দিছি, আমাদের দরকার নাই। সো দেখো মোটামুটি 6টা পয়েন্ট তোমাকে ধরাই দিলাম। হোল ফাস্ট, কোষ প্রাচীর, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, পাইরিনয়েড, এগুলো লিখলেই হয়ে যাবে। এবং সাথে তুমি কিছু মন গড়া কথা, এর আকার আকৃতি কেমন, এগুলো লিখে দিবা। এটাই তোমার কাজ। চিত্র আঁকা শিখবা, বর্ণনা খুব সুন্দর করে, পয়েন্টগুলো জাস্ট মনে রাখবা। পরীক্ষার আগে কখনোই যেন মনে না হয় যে আমি সৃজনশীল পারি না। এটা আসলে অবশ্যই পারতে হবে, এটা এত দুনিয়া সহজ মানে হচ্ছে ইয়ার হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আমাদের আবিষ্কারক হচ্ছে AKM নুরুল ইসলাম স্যার, উনি আমাদের ডিপার্টমেন্টের। তো এটি হচ্ছে বাংলাদেশ, সম্ভবত বাংলাদেশে এন্ডেমিক, মানে বাংলাদেশেই এটা পাওয়া গিয়েছে প্রথম, অন্য জায়গায় কখনো পাওয়া যায়নি, অথবা বাংলাদেশে সব থেকে বেশি পরিমাণে হয় এরকম প্রজাতিকে আমরা এন্ডেমিক বলি। মানে একটা রিজিয়নে সব থেকে বেশি পাওয়া বা ওই রিজিয়নেই প্রথম উৎপন্ন হয়েছে এরকম একটা প্রজাতিকে আমরা এন্ডেমিক বলি। এন্ডে মানে হচ্ছে এখানকার নিজস্বতা। আচ্ছা, এবার জনন আসতেছে। মজার ব্যাপার কি, এই জনন পড়া লাগবে না, আমরা শৈবালের জনন পড়ছি না, ওখানে আমাদের হয়ে গিয়েছে। অঙ্গজ বৃদ্ধি দেখবা যে আগের মতো আছে, যেহেতু এটা ফিলামেন্ট, তার মানে ফিলামেন্ট ভেঙে ভেঙে অঙ্গজ বৃদ্ধি হয়ে যাবে। অযৌন প্রজনন, এদের জুই স্পোরাঞ্জিয়াম থেকে জুই স্পোর হয়। তোমাকে জানতে হবে অনেকগুলো স্পোরের মধ্যে এখানে মূলত কোন ধরনের স্পোরটা তৈরি হয়েছে। সো এখানে মূলত জুই স্পোর থেকে, জুই স্পোরাঞ্জিয়াম থেকে জুই স্পোর হয়েছে, মাঝে মাঝে অ্যাপ্লানো স্পোরও হতে পারে। এবং এদের কয়টা, এটা অনেক সময় এমসিকিউতে আসে, 1টা থেকে 32টা জুই স্পোর হয় একটা জুই স্পোরাঞ্জিয়াম থেকে। ক্লিয়ার? আচ্ছা, তো এই একাধিক জুই স্পোর উৎপন্ন হলে জুই স্পোরাঞ্জিয়ামের প্রোটোপ্লাস্ট একটু সংকুচিত হয়ে যায়। এটা খুবই অবভিয়াস ব্যাপার যে বেশি যদি জুই স্পোরাঞ্জিয়াম হয় তাহলে ওই কোষের তো বাদবাকি সবকিছু নষ্ট হয়ে যাবে, তাই না? আমি ছবিটাও বুঝাই দিব। আচ্ছা, এখন তোমরা একটু খেয়াল করো, এখানে তো আমরা যাই, এখানে আমাদের হচ্ছে একটা বর্ণনা দিয়েছে, যৌন জননের আগ পর্যন্ত একটা হচ্ছে বর্ণনা দিয়েছে, অযৌন প্রজননের একটা বর্ণনা দিয়েছে। এই যে অযৌন প্রজননের একটা ছবি দিয়েছে এবং হচ্ছে এটার বর্ণনা দিয়েছে। এটা আমরা শিখবো, কিন্তু আমি একদম সহজ বাক্যে বলতে চাই। তুমি যদি এই ছবিটা খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবা যে এটা একটা ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্সের এটা একটা জুই স্পোরাঞ্জিয়াম, জুই স্পোরাঞ্জিয়াম থেকে অনেকগুলো জুই স্পোর বের হচ্ছে, অঙ্কুরোদ্গমন হচ্ছে, নতুন একটা শৈবাল তৈরি হচ্ছে, এবং সেখান থেকে আবার ইউলোথ্রিক্স তৈরি হচ্ছে। এটাই অযৌন জন, ঠিক আছে? তো আমরা এখন বইয়ের এই অংশটা লাইন বাই লাইন একটু বুঝবো। ওকে, আমরা অলরেডি পড়েছি যে হোল ফাস্ট ছাড়া
অন্য যে কোনো কোষ আমাদের জুস্পোরাঞ্জিয়াম তৈরি করতে পারবে এবং সেখান থেকে একটা একটা করে জুস্পোর তৈরি হবে। একটা জুস্পোরাঞ্জিয়াম 1 থেকে 32টা জুস্পোর তৈরি করতে পারবে এবং জুস্পোর হচ্ছে যদি একটা মাত্র জুস্পোর যদি সৃষ্টি হয় তাহলে হচ্ছে পুরো কোষের এইটাই আমাদের জুস্পোর হবে, আর অনেকগুলো হলে ভাগ ভাগ হয়ে গিয়ে হবে। মানে আমি একটু বুঝাই, এই কোষটার মধ্যে তো অনেকগুলো স্পোর তৈরি হচ্ছে, তাই না? এই কোষের মধ্যে অনেকগুলো সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম আছে, এগুলো সবগুলোতে বিস্তৃত হচ্ছে বা বিভাজিত হচ্ছে বা ভাগ হচ্ছে, সবাইকে অল্প 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 করে সাইটোপ্লাজম দিচ্ছে। বাট যদি এমন হয় যে একাই একটা জুস্পোরাঞ্জিয়ামে একটাই জুস্পোর হয়েছে, তাহলে সবই ওকে দিয়ে দিবে। এই কমন সেন্সের কথা বলতেছে, এমন কঠিন কোনো কথা এখানে বলতেছে না। আচ্ছা, তো 32টা যেখানে হয় সেখানে হচ্ছে আমাদের অনেকগুলো হতে পারে এবং আমরা ছবিতে খেয়াল করব প্রতিটা জুস্পোরে 4টা করে ফ্লাজেলা আছে। খেয়াল করো, 1টা 2টো 3টা এবং 4টা করে ফ্লাজেলা আছে। গেল। এবং সরু কোষের প্রজাতি হতে সৃষ্ট সকল জুস্পোর একই প্রকার হয়, কিন্তু মোটা কোষের প্রজাতি হতে 2 প্রকারের জুস্পোর হয়। মানে এই কোষটা যদি ছোট হয় তাহলে এখান থেকে একরকমই জুস্পোর হবে, সবগুলো দেখতে একই রকম। বাট যদি কোষটা বড় হয় তাহলে ওখানে 2 রকম জুস্পোর পাবো। একটা কি, একটা মাইক্রো জুস্পোর মানে ছোট 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 জুস্পোর, আর হচ্ছে ম্যাক্রো জুস্পোর মানে বড় 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 জুস্পোর। দেখো এখানে তাই লিখছে, এই যে মাইক্রো জুস্পোর আর মেগা জুস্পোর বা ম্যাক্রো জুস্পোরও বলে, সমস্যা নাই, মেগা জুস্পোর বলে। এর আই স্পট মধ্যখানে থাকবে আর ওই আই স্পট সম্মুখ ভাগে থাকবে। আমরা একটু এটা বুঝি। আমরা যখন একটা স্পোর আঁকি, স্পোরের মাথাতে এরকম একটা জিনিস থাকে, এটাকে আমরা আই স্পট বলি। তো যখন একটা ক্ষুদ্র আকৃতির জুস্পোর, তখন তার আই স্পটটা মাঝে থাকবে, মানে একটা ক্ষুদ্র, এটা আই স্পটটা মাঝে থাকবে। আর যখন আমাদের হচ্ছে বড় আকৃতির জুস্পোর, তখন তার আই স্পটটা মাথায় থাকবে। তুমি একটু নিজের কথা চিন্তা করো, তুমি অনেক বড় না, তোমার আই স্পট কোথায়? মাথায় না? এভাবে চিন্তা করবা। আর যারা ছোট তাদের ওই ছোট, ওরা আবার মাথা কিসের? আই স্পটটা হচ্ছে ভেতরে থাকে। তো এই জুস্পোর গুলো হচ্ছে কোন আকৃতির? নাশপাতি আকৃতির। এই যে নাশপাতি দেখতে এমন, তোমরা আবার বললো না নাশপাতি এমন, নাশপাতির আসল শেপ কিন্তু আসলে এরকম, হ্যাঁ, পেয়ারার মতো এই যে এরকম শেপ। তো নাশপাতি আকৃতির হয় এবং একটি ভেসিকল দ্বারা পরিবেষ্টিত অবস্থায় জুস্পোর গুলো জুস্পোরাঞ্জিয়ামের প্রাচীরের গায়ে উৎপন্ন ছিদ্র পথে বের হয়ে আসে, দিয়ে বের হয়ে আসবে। একটা ভেসিকল থাকে, এই দেখো ভেসিকল থাকে এবং সেখান দিয়ে জুস্পোর গুলো আমাদের বের হয়ে আসতেছে। এরপরে হচ্ছে ভেসিকলের অবলুপ্তির পর মুক্তভাবে ভেসে বেড়াবে, কয়েকদিন সাঁতার কাটবে, মুক্ত আকাশে খুলে সাঁতার কেটে বেড়ায়, যেরকম এসএসসির পর তোমরা সাঁতার কেটে বেড়াইছো। এবং তারপরে আস্তে আস্তে ওরা হচ্ছে ফ্লাজেলাটাকে ছেড়ে দেয়, কোষ প্রাচীর গঠন করে এবং প্রস্তুতি নেয় যে ও এখন একটা ইলোট্রিক্স তৈরি হবে। এখানে অনেকগুলো স্টেপ আছে, স্টেপগুলো তুমি জাস্ট কয়েকটা স্টেপে মাথায় রেখে লিখবা। প্রথমে হচ্ছে হোলফাস্ট ছাড়া যে কোনো কোষ তোমার জুস্পোরাঞ্জিয়াম তৈরি করতে পারে। দ্বিতীয় স্টেপে এই জুস্পোরাঞ্জিয়াম যদি একটা কোষে একটা জুস্পোরাঞ্জিয়াম হয় তাহলে পুরো প্রোটোপ্লাস্ট নিয়ে হবে, যদি অনেকগুলো হয় তাহলে সব জায়গায় ভাগ 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 হয়ে হবে। এরপরে তুমি বলবা কয়টা হতে পারে, সর্বোচ্চ 1 থেকে 32টা হতে পারে। তারপরে বলবা ছোট কোষ হইলে একই রকমের জুস্পোর হবে, বড় কোষ হলে মেগা এবং মাইক্রো 2 রকমের হবে। মেগা এবং মাইক্রো জুস্পোরের বর্ণনা জানা থাকলে লিখবা, আই স্পট কোথায় থাকে, হ্যান ত্যান এগুলো লিখলা। এরপরে ভেসিকল পরিবেষ্টিত করে ওরা বের হয়ে আসবে, 4টা করে ফ্লাজেলা থাকবে, ওরা ফ্লাজেলাটা ছেড়ে দিয়ে সাঁতার কাটবে, তারপর ফ্লাজেলা ছেড়ে দিবে, তারপরে কোষ প্রাচীর তৈরি করবে এবং আস্তে আস্তে হচ্ছে ওরা অঙ্কুরোদ্গমন করে নতুন একটা ইলোট্রিক্স তৈরি করবে। জাস্ট ইমাজিন করবা স্টেপগুলা পয়েন্ট বাই পয়েন্ট। আচ্ছা গেল। তো এইবার আমরা চলে আসি যৌন জনন। যৌন জননে কি হতে পারে? একটা পুংজনন কোষ লাগবে, একটা স্ত্রী জনন কোষ লাগবে। জাস্ট আমি আর দুনিয়াতে কি হইছে না হইছে আমার এগুলো কিছু জানা দরকার নাই। তো ইউলোথ্রিক্স একটা কিন্তু ভিন্নবাসী বা হেটেরোথ্যালিক, মানে কি, মানে আমার আলাদা আলাদা 2টা বডি লাগবে এবং একটা বডি থেকে আমি স্ত্রী জনন কোষ পাবো, একটা বডি থেকে আমি পুং জনন কোষ পাবো। একই বডিতে 2 ধরনের জনন কোষ আমি পাবো না। এবং এখানে আমরা
যে কোনো একটা কোষের মানে হোল ফাস্ট কিন্তু কখনোই কোনো কোষ মানে জনন কাজে অংশগ্রহণ করছে না। বিভাজনের মাধ্যমে ৮ থেকে ৬৪টা অপত্য প্রোটোপ্লাজম সৃষ্টি করে। প্রতিটি অপত্য প্রোটোপ্লাজম একটি নাশপাতি আকৃতির বাইফ্লাজিলেট গ্যামেটে রূপান্তরিত হয়। তার মানে হোল ফাস্ট বাদ দিয়ে প্রত্যেকটা কোষ আমাদের অনেকগুলো প্রোটোপ্লাজম দিতে পারে। এই প্রোটোপ্লাজমটাই পরে হচ্ছে বাইফ্লাজিলেট। খেয়াল করো, স্পোরগুলো ছিল টেট্রাফ্লাজিলেট, মানে স্পোরের 4টা করে ফ্লাজেলা ছিল। এদের ফ্লাজেলা কিন্তু কম, এরা বাইফ্লাজিলেট মানে 2টা ফ্লাজেলা হয়। গ্যামিটগুলো জুইস্পোর হতে ক্ষুদ্রাকৃতির হবে এবং আইস্পট অত্যন্ত স্পষ্ট থাকবে। এবং ওখানে যেরকম আমাদের স্পোরানজিয়াম থেকে স্পোর তৈরি হচ্ছিল, এখানে গ্যামেটেনজিয়াম থেকে গ্যামেট তৈরি হবে। খুবই সহজ, স্পোরানজিয়াম থেকে স্পোর, গ্যামেটেনজিয়াম থেকে গ্যামেট। ডান। এবং এরা হচ্ছে সেম ওই ভেসিকলের মাধ্যম দিয়ে বাইরে বেরোয় আসবে এবং দুটি ফিলামেন্ট হতে ভিন্নধর্মী এসে বাইরে যৌনমিলন সম্পন্ন করবে। তোমরা একটু চিন্তা করো, আগে যখন যে বেরোইছিল সেই ছিল 4টা ফ্লাজেলা বিশিষ্ট, এখন কিন্তু পুং জননকোষের 2টা ফ্লাজেলা, স্ত্রী জননকোষের 2টা ফ্লাজেলা, একসাথে এসে 4টা ফ্লাজেলা। তাহলে ওই 4টা ফ্লাজেলা আমাদের 2n হয়ে গেল, জাইগোট যেহেতু ওরা 2n হয়ে গেল, এবং পরে ফ্লাজেলা বিহীন হয়ে সেম ভাবে আমাদের হচ্ছে সবকিছু তৈরি করবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরা অবশ্যই মিওসিস করবে। কখন? জাইগোট গঠন হওয়ার পর। তার মানে এতক্ষণ ধরে আমরা একটা জিনিস বুঝলাম, এই ইউলোথ্রিক্সের দেহ হচ্ছে আসলে হ্যাপ্লয়েড। তুমি ভাবো, ইউলোথ্রিক্স যখন হচ্ছে স্পোর দিয়েছিল, ও যেমন ও তেমনই স্পোর দিয়ে দিয়েছে। ও কি কোনো ধরনের বিভাজন করছে? করে নাই। ইউলোথ্রিক্স যখন জনন কোষ দিচ্ছে তখনও ও মিওসিস করে নাই, ও যেমন ও তেমনই কোষ দিয়ে দিচ্ছে। ওর বডি থেকেই তো কোষ বের করতেছে, ওর বডির কোষের মধ্যেই ও হঠাৎ করে কি করতেছে, মন চাইতেছে হঠাৎ করে স্পোরানজিয়াম তৈরি করতেছে, মন চাইতেছে হঠাৎ করে হচ্ছে এই যে গ্যামেটেনজিয়াম তৈরি করতেছে, সেখান থেকে গ্যামেট দিচ্ছে, স্পোর দিচ্ছে, লে লে কত নেয়ার লে লে এরকম। এই যে যখন মিলন হয়েছে তখনই হয়ে গেছে ঝামেলা, হয়ে গেছে 2n। এই যে 2n হইছে না, 2n কে এখন হচ্ছে n করতে হবে। এই জন্য এদের কিন্তু জাইগোটে কি হয়, জাইগোটে মিওসিস হয়ে যে আবার n তৈরি করবে না, এই n ইউলোথ্রিক্স দিবে। এই জন্য এদের কোষ বিভাজনটা সহজ, কিন্তু আমাদের মতো না। আমরা যেরকম আগে মিওসিস করি, করে জনন কোষ তৈরি করি, কারণ আমরা তো ডিপ্লয়েড, আমরা মিওসিস করি 2n থেকে আমরা n নেই, এবার এই n আর n যোগ করে আমরা হচ্ছে 2n বানাই, এটা বাবার n এটা মায়ের n যোগ করে 2n বানাই। কিন্তু ওরা তো n, ওরা দিছেও n, কিন্তু ও যখন যোগ হয়েছে ওরা হয়ে গেছে 2n, কিন্তু ও তো ছিল n, এই জন্য ওর এই জাইগোটে হওয়া লাগবে মিওসিস। তোমরা ছবিটা খেয়াল করি, খুবই সহজ ছবি, দুটো ইলোথ্রিক্স আঁকছি, যেহেতু ভিন্ন দেহ। মনে রাখবো বাইফ্লাজিলেট মানে 2 ফ্লাজেলা বিশিষ্ট বের করছি, গ্যামেট বের করছি, জাইগোট তৈরি হয়েছে, জাইগোট হচ্ছে আমাদের 4 ফ্লাজেলার, এটা হচ্ছে 4 ফ্লাজেলা পরিবেষ্টিত অবস্থা একটা তৈরি হয়েছে, ফ্লাজেলা ছেড়ে দিছে, এরপরে মিওসিস হয়েছে, মিওসিসের পরে এন হয়েছে, এবং এই এন হচ্ছে আমাদের জুস্পোর তৈরি করছে। এন কিন্তু আবার এদের কিন্তু পরে আবার সে জুস্পোর তৈরি করতে হবে, অর্থাৎ একটা ইউলোথ্রিক্স কখনোই যৌনজননে যাইতে চায় না, কারণ যৌনজননে গেলে ওকে জুস্পোর তৈরি করতে হয়। দেখো খেয়াল করে, এই যে ও জুস্পোরানজিয়াম থেকে জুস্পোর তৈরি করছে, তারপরে ও নিজেকে বানাইছে। কিন্তু ও যদি অযৌন জনন করতো, ও কিন্তু ডাইরেক্ট এখান থেকে মানে ওর বডি থেকে এরকম একটা জিনিস বের করতো, সেখান থেকে ওর নিজেকে এভাবে তৈরি করে ফেলতে পারতো। তো এই কারণে ও হচ্ছে সবসময় অযৌন জনন করতে চায়, কারণ এইটাতে ওর অনেক শক্তি খরচ হয়। এই ঘটনা ঘটাইতে আবার মিওসিস করো, আবার হচ্ছে জুস্পোর তৈরি করো, এবং সেখান থেকে আলটিমেটলি আবার ইলোথ্রিক্স তৈরি করো। ওকে, ডান। তো এইবার আমাদের এখানে একটা দশার নাম বলেছে। আচ্ছা, এখানে আমাদের একটা কথা বলেছে, সেটা হচ্ছে ইউলোথ্রিক্স
এর জীবন চক্র হ্যাপ্লন্টিক অর্থাৎ বহুকোষী গ্যামেটোফাইটিক যৌনুর সাথে এককোষী স্পোরোফাইটিক যৌনুর যৌনক্রম ঘটে। আমরা কি দেখলাম, ইউলোথিক্সের জীবন চক্রটা মূলত হ্যাপ্লয়েড কোষ কেন্দ্রিক না, খুব স্বল্প একটা সময় ও ডিপ্লয়েড ছিল, এবং ও গ্যামেটোফাইটের সাথে এককোষী স্পোরোফাইটিক, এই যে দেখো ওর যে গ্যামেট, এই যে গ্যামেট, সেটার সাথে ওই স্পোরোফাইটের দশার মিলন ঘটাইছে। এই কনসেপ্টগুলো আরেকটু ক্লিয়ার হবে যখন আস্তে আস্তে শৈবাল ছত্রাক সবকিছু হচ্ছে তোমরা পড়তে শুরু করবা। আচ্ছা, এবার আমরা ছোট্ট করে একটা পড়ে নিই হচ্ছে পামেলা দশা কি। পামেলা দশা হচ্ছে কিছু কিছু শৈবালের ক্ষেত্রে শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজম বারবার বারবার বিভাজিত হয়ে মাতৃকোষ প্রাচীরের মধ্যে জেলেটিনে আবদ্ধ থাকে। কিছু কিছু শৈবালের ক্ষেত্রে শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজমটা বারবার বিভাজিত হয় এবং মাতৃকোষের মধ্যেও আবদ্ধ থাকে। এই দশাকে আমরা হচ্ছে পামেলা দশা বলি। অর্থাৎ যখন পানির অভাব দেখা দেয় তখন ফ্লাজেলা তৈরি না করে ওরা অনেকগুলো অ্যাপ্লানোস্পোর তৈরি করে এবং একটা জেলির মধ্যে ওরা সবগুলো অ্যাপ্লানোস্পোর হচ্ছে রাখে। আমি সহজ করে বলি, পামেলা দশাটা হচ্ছে অনেকগুলো স্পোর একসাথে একই জায়গায় একটা জেলির মধ্যে রেখে দেওয়া। এটা হচ্ছে সংরক্ষণ করে রাখা যেন পরবর্তীতে ও প্রজনন করতে পারে। মানে শৈবালরা যখন দেখে চারপাশের পরিবেশ ভালো না, তখন আর নিজেদের বডির মধ্যেই স্পোরগুলো সংরক্ষণ করে রাখে, সেটাকেই আমরা হচ্ছে পামেলা দশা বলতেছি। আচ্ছা, আমরা হ্যাপ্লন্টিক এবং ডিপ্লন্টিক এই জিনিসটা যদি বেশি ডিটেলসে বুঝতে চাই, সেটার জন্য আমাদের শৈবাল ছত্রাক ব্রায়োফাইট স্টেরোফাইট যখন আমরা পড়ে ফেলবো আমরা অটোমেটিকলি বুঝবো। বাট আপাতত আমরা এটা মনে রাখবো যে হ্যাপ্লন্টিক বলতে বোঝায় যেই জায়গাতে হ্যাপ্লয়েডের প্রায়োরিটি বেশি থাকে, অর্থাৎ স্পোর তৈরি হচ্ছে হ্যাপ্লয়েড, জনকোষ তৈরি হচ্ছে হ্যাপ্লয়েড, ওর বডি হ্যাপ্লয়েড, সবকিছু হ্যাপ্লয়েড, সেটা হচ্ছে হ্যাপ্লন্টিক। এবং ডিপ্লন্টিক কারা? আমরা, আমাদের সবকিছুই ডিপ্লয়েড, মাঝখানে একটা ছোট্ট স্টেজ খালি জনন কোষের স্টেজ, সেটা হচ্ছে ডিপ্লয়েড দশা। তো আমরা আমাদেরকে ডিপ্লন্টিক বলতে পারি, ঠিক আছে, যদিও আমাদের ক্ষেত্রে হ্যাপ্লন্টিক ডিপ্লন্টিক এই টার্মগুলো ঠিক না, বাট বলতে পারি। তো এই যে বহুকোষী ডিপ্লয়েড যৌনুর সাথে এককোষী হ্যাপ্লয়েড যৌনুর যৌনক্রম ঘটলে তাকে ডিপ্লন্টিক টাইপ বলে। যারা একটু উচ্চতর শৈবাল তারা হচ্ছে ডিপ্লয়েড, কারণ তাদের বডিও ডিপ্লয়েড। দেখো, সকল মানুষ কিন্তু ডিপ্লয়েড, বা সকল অ্যানিমেলিয়া রাজ্যের সবাই কিন্তু মোটামুটি ডিপ্লয়েড, কিন্তু শৈবাল একটা প্রজাতির মধ্যে ওরা হ্যাপ্লয়েডও হয়, ওরা ডিপ্লয়েডও হয়। ওকে, শৈবালের গুরুত্ব যখন আমরা পড়বো, আমরা শৈবালের গুরুত্বতে মেনলি যে জিনিসটা হচ্ছে ফোকাস করে পড়বো, এগুলো তো নাম, এগুলো আমাদের দরকার নাই, সেটা হচ্ছে আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি। এমনি শৈবালের উপকারিতা বলে পরীক্ষায় লিখতে খুব কম আসে। এটা সাধারণত ইউলোথ্রিক্সের যৌনজনন পদ্ধতি বর্ণনা, ইউলোথ্রিক্সের অযৌনজনন পদ্ধতি বর্ণনা, ইউলোথ্রিক্সের গঠন বর্ণনা, এগুলো সৃজনশীলে আসবে, এটা খুব কম আসবে, বাট আমরা পয়েন্টগুলো মনে রাখবো। বায়ুমণ্ডলে নাইট্রোজেন যোগ, তো বায়ুমণ্ডলে তো নাইট্রোজেনের যোগ সবসময় করতে আসে এবং হচ্ছে এখানে সেই সম্পর্কিত কথাবার্তাই বলা হয়েছে। মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন, মানে এই যে নীলাভ সবুজ শৈবাল ওরা মাটিতে বাতাস থেকে নাইট্রোজেনটাকে নিয়ে ফিক্সড করতে পারে, সেটাকে আমরা মুক্ত নাইট্রোজেন সংবন্ধন বলি। এবং এখানে কিছু এমসিকিউ আছে, মূলত এখানটা পুরোটাই এমসিকিউর জন্য। পরিবেশ দূষণ রোধ করে, কারণ 60% শৈবাল হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ করে, কারণ অ্যাজোলার অভ্যন্তরে নীলাভ সবুজ শৈবাল নামক শৈবাল মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে। তো ধানের জমিতে অ্যাজোলা জন্মালেও জমিতে নাইট্রোজেন সার প্রয়োগ কম করতে হয়। আচ্ছা, এই যে অ্যাজোলা, এই অ্যাজোলা যদি ধানে দেখা যায় যে মানে একটা ধানের যে ক্ষেত সেখানে, বা ধানের যে ফসলের যে জমি সেখানে যদি বেশি বেশি পরিমাণে আমাদের শৈবাল জন্মায় বা এমন ব্যাকটেরিয়া জন্মায় যারা নাইট্রোজেন ফিক্সড করতে পারে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ওই মাটিতে নাইট্রোজেন অত বেশি প্রয়োগের প্রয়োজন পড়ে না। আমরা এটা মনে রাখবো, ধানের ক্ষেত্রে অ্যাজোলা জন্মাইলে আমাদের হচ্ছে খুব একটা বেশি নাইট্রোজেন দেওয়ার দরকার নাই। এরপরে হচ্ছে উৎপাদক হিসেবে আমরা জানি যে শৈবাল হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র উৎপাদক হিসেবে কাজ করে। বায়োফুয়েল হিসাবে তো অবশ্যই শৈবালকে বেছে নেওয়া হয়েছে এবং নামটা অবশ্যই পড়বো, বোট্রাইকক্কাস হচ্ছে ব্রাউনি, এবং এটা সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল নামে তৈরি করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, অন্য কিছু পড়ো না পড়ো এটা মাস্ট সবাই পড়ে ফেলবা। গোয়েন্দা সাবমেরিন হচ্ছে
ফাইকোব্লিন প্রোটিন যেটা আছে নামে অতিরঞ্জিত রঞ্জক পদার্থ, সি ফাইকোএরিথ্রিন, সি ফাইকোসায়ানিন। এই যে আমরা পাইরোফাইটা পড়ছিলাম না, ওই পাইরোফাইটার মতোই এইটা হচ্ছে এক ধরনের কাজ করে। তো ওদের একটা প্রোটিন আছে নীলাভ সবুজ শৈবালে যাদের নাম হচ্ছে ফাইকোবিলি প্রোটিন। ওইটা দিয়ে ওরা হচ্ছে যে কোনো একটা গোয়েন্দা সাবমেরিন বা গোয়েন্দা জাহাজের যে অবস্থান সেটা ওরা বের করে দিতে পারে। আচ্ছা, সমুদ্রে মাছের অবস্থান নির্ণয় ওরা সেম ভাবে করতে পারে, মাটির বয়স নির্ণয় করতে পারে, ডায়েটম দিয়ে মাটির বয়স নির্ণয় হয়, মানুষের খাদ্য। মূলত এই অংশগুলো আমরা হচ্ছে নাম এবং এটা পড়বো। এই যে শৈবাল থেকে ন্যানোফিল্টার তৈরি, এখানে সব আমাদের ডিপার্টমেন্টের স্যারদের এখানে নামগুলো দেখা আছে, স্যার আমরা ডাইরেক্ট ক্লাস করেছি। তো পিথোফোরা দিয়ে যে ন্যানোফিল্টার হয়েছে এই নামটা মনে রাখো, আমাদের তো শুনতে শুনতে মনে মুখস্থ হয়ে গেছে, বাট তোমরা একটু মনে রাখো পিথোফোরা দিয়ে ন্যানোফিল্টার তৈরি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে শৈবালের হচ্ছে অপকারী ভূমিকার মধ্যে ওয়াটার ব্লুম। ওয়াটার ব্লুমটা কি এটা জানতে হবে। যখন কোন একটা জলাশয়ে পুষ্টির পরিমাণ বেড়ে গেলে নীলাভ সবুজ শৈবাল হচ্ছে অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায়। ব্যাপার হচ্ছে যে কোনো জিনিস তো ভালো, বাট অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো পানিতে যখন অনেক বেশি শৈবাল বেড়ে যায়, বিশেষ করে নীলাভ সবুজ শৈবাল, তখন পানিটা দূষিত হয়ে যায়, সেটাকে আমরা ওয়াটার ব্লুম বলি। এবং উদ্ভিদের রোগ সৃষ্টি, এখানে কোন গাছে কি রোগ হয় সেটা আমাদের জানতে হবে। মাছের রোগ সৃষ্টি, কোন কোন শৈবালে মাছের ফুলকা রোগ হয়, এই ওডোগোনিয়াম এগুলো এসে গেছে, অলরেডি এসে গেছে। ওডোগোনিয়াম হচ্ছে মাছের ফুলকা রোগ করে। তারপরে স্থাপনার ক্ষতি, রাস্তাঘাট পিচ্ছিল করে, এখানে নাম নাই। তারপরে এই যে সেফালো আউরিয়াস ভিরিসেন্স, এটা হচ্ছে চা কফি ম্যাগনেলিয়া গাছের রোগ সৃষ্টি করে। এগুলো পরীক্ষায় এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইবার এই অংশটা পড়ার পরে আমাদের হচ্ছে মানে মূলত এই যে শৈবালের এই অংশটা তোমরা একদিনে পড়বা। তো এটা আমি একটা ক্লাসে রাখছি। মূলত এই শৈবালের অংশে প্রচুর পরিমাণে সায়েন্টিফিক নাম আছে। এই সায়েন্টিফিক নামগুলো কখনোই কেউ একদিনে পড়তে যাবা না। সায়েন্টিফিক নামগুলো সবাই হচ্ছে একটু নোট করে ফেলবা, কারণ সব সায়েন্টিফিক নাম পড়ে মনেও রাখতে পারবা না, আবার সব পড়ে যে পরীক্ষার হল পর্যন্ত মনে রেখে পরীক্ষায় লিখে আসতে পারবা তাও হবে না। তো তোমাকে আগে শৈবাল ছত্রাকের কনসেপ্টটা বুঝতে হবে, এবং এখান থেকে সৃজনশীলের জন্য তোমার ইউলোথ্রিক্সের গঠন, অযৌন জনন, যৌন জনন, এই তিনটারই ছবি সহ মেমোরাইজ করতে হবে। এছাড়া শৈবালের যে কনসেপ্টগুলো তোমাদেরকে বুঝালাম, এগুলো তোমাদেরকে এই অধ্যায়টা সহজ করে বুঝতে হেল্প করবে। তো খুবই কম্প্যাক্ট ভাবে তোমাদেরকে অধ্যায়টার প্রতিটা লাইন ধরে বুঝাইছি, যেন পরবর্তীতে তোমরা এই ক্লাসটা মানে বইটা নিয়ে বসলে তোমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তোমরা এই একইভাবে ছত্রাকের পর্বটা চাও কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমার ইচ্ছা আছে আমি তোমাদেরকে ঠিক একইভাবে শৈবালের মতো করে ছত্রাক, বায়োফাইটস, টেরিডোফাইটস সবগুলো দিয়ে দিব। তো ক্লাসটা কেমন লাগলো সবাই অবশ্যই একটা হলো রেসপন্স করে যাবা। আল্লাহ হাফিজ সবাইকে।